ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে জানবো। এছাড়া পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে তাদের ইতিহাস সম্পর্কেও দেখব। তো পশ্চিমবঙ্গ যেটাকে বলা হয়, মানে ইংরেজিতে আমরা ওয়েস্ট বেঙ্গল বলি। তো পশ্চিমবঙ্গ এটার আগে প্রথমে নাম ছিল বাংলা। এবার বাংলা বলতে সে সময় বিহার, উড়িষ্যা এবং যেটা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুরোটা মিলে কিন্তু তখনকার সময় বাংলা এই শব্দটা ব্যবহার করা হতো। কিন্তু তার পূর্বেও অর্থাৎ প্রাচীনকালে এটা বিভিন্ন ধরনের এর নাম ছিল, সেগুলো এখন দেখব। প্রাচীন জনপদ থেকে শুরু করে আধুনিক ভারতের সাংস্কৃতিক রাজধানী হয়ে ওঠা পর্যন্ত এই রাজ্যের যাত্রা এক কথায় অসাধারণ। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে জানব। যে প্রাচীনকালে এবং মধ্যযুগে দেখা যায় যে অনেকগুলো জনপদে বিভক্ত ছিল, যেখানে গৌড়, বঙ্গ, পুণ্ড্রবর্ধন, রাঢ় প্রভৃতি জনপদ যা মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল, এবং এই জায়গাগুলো ছিল বাংলার অংশ। তারপরে যখন দেখা যায় যে আর্লি মিডিভেল এজ, সে সময় আমরা পাল এবং সেন রাজবংশ দেখি, যেখানে অষ্টম শতকে গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করে এবং পরবর্তীকালে একাদশ শতাব্দীতে সেন রাজবংশ প্রতিষ্ঠিত হয়। গোপাল হচ্ছে প্রথম রাজা যাকে জনগণ নির্বাচিত করেছিল, এবং তারা যেটা মানে বাংলা সেই জায়গাটায় দেখা গেছিল পাল এবং সেন শাসন চলেছিল। এরপর দেখা যাচ্ছে যে পাল বংশের শাসক সেন বংশের সে শাসক ছিল লক্ষণ সেন। লক্ষণ সেনের সময়কালে আমরা দেখতে পাই যে 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি তিনি বাংলা জয় করেন, এবং দেখা যাচ্ছে যে বখতিয়ার খলজি এ সময় কিছুজন সৈন্য সাহায্যে দেখা গেছিল যে নদিয়ায় ঢুকে পড়েছিল, এবং তারপরে যেটা বাংলার রাজধানী ছিল লখনৌতি সেটা দখল করে নেয়। এটা আমরা সুলতানি সময় দেখতে পাই, অর্থাৎ মধ্যযুগে। এরপর দেখা যায় মোগল এবং ব্রিটিশ কালে, যেখানে 1576 সালে রাজমহলের যুদ্ধের পর বাংলা মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং ঢাকা ছিল বাংলার রাজধানী। বাংলা তখন সুবে অর্থাৎ প্রদেশ। পলাশী যুদ্ধ যেটা হয়েছিল 1757, সে সময় দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা পরাজয়ের মাধ্যমে বাংলা ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ভিত্তি স্থাপিত হয়, এবং 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে, অর্থাৎ বাংলায় যেটা রাজস্ব আদায় সেই অধিকারটা পেয়ে গেছিল। এরপরে দেখা যায় যে ব্রিটিশদের যখন শাসনকালে 1772 সাল থেকে, মানে লর্ড ওয়ারেন হেস্টিং এর সময়কাল থেকে 1911 সাল পর্যন্ত কলকাতায় ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, এবং 1912 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে রাজধানীটা হয়ে যাচ্ছে দিল্লিতে। তাহলে 1772 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতায় ছিল ভারতের রাজধানী। বাংলার নবজাগরণ। ঊনবিংশ শতকে আমরা দেখতে পাই যে বাংলায় বিভিন্ন ধরনের সমাজ সংস্করণ হয়েছিল, যেখানে সতীদাহ প্রথা রদ হয়েছিল, বাল্যবিবাহ যেটা রদ হয়, তারপরে বিধবিবাহ সেটার প্রচলন হয়েছিল। তো এই সময় দেখা যাচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাদের সমাজ সংস্কার, শিক্ষা এবং সাহিত্যিকের বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল, যার জন্য ঊনবিংশ শতকে বাংলায় কি হয়েছিল, নবজাগরণ আমরা দেখতে পেয়েছিলাম। স্বাধীনতা আন্দোলনের সময় যেখানে লর্ড কার্জন কি করেছিল, মানে এই সময় দেখা যায় মূলত পাঞ্জাব আর বাংলা এই দুটো জায়গায় বিভিন্ন ধরনের বিপ্লবী কাণ্ড হচ্ছিল, বিপ্লবী কার্যকলাপ হচ্ছিল। সে সময় ইংরেজরা ভাবলো যে যদি আমরা বাংলাটাকে ভঙ্গ করতি ধর্মের ভিত্তিতে, তাহলে কি হবে যে এখানে যে মানে যে শক্তিটা গড়ে উঠছে ব্রিটিশদের বিরুদ্ধে সেটা ভেঙে যাবে। যার ফলস্বরূপ দেখা যাচ্ছে লর্ড কার্জন তিনি বলেন যে প্রশাসনিক সুবিধার জন্য দুই ভাগে ভাগ হচ্ছে বাংলাটা, কিন্তু এটা কিন্তু আসল কারণ ছিল না। তো বাংলাকে বিভক্ত করার চেষ্টা করে, এবং এরপর গণ আন্দোলন শুরু হয়, যেখানে 1911 খ্রিস্টাব্দে কি করা হচ্ছে, বঙ্গভঙ্গ হচ্ছে। বাংলাটাকে তো ভঙ্গ করা হলো না, কিন্তু 1912 খ্রিস্টাব্দে দেখা গেল যে বাংলা থেকে বিহার এবং উড়িষ্যা এই দুটো প্রদেশকে, বাংলা থেকে বিহার এবং উড়িষ্যাকে পৃথক করা হলো। তখনও কিন্তু বিহার আর উড়িষ্যা দুটো আলাদা আলাদা মানে প্রদেশ ছিল না, বিহার আর উড়িষ্যা একটা ছিল। পরবর্তীকালে 1936 খ্রিস্টাব্দে আমরা আবার দেখবো যে বিহার আর উড়িষ্যা দুটো আলাদা আলাদা প্রদেশ হয়ে যাচ্ছে। তাহলে 1911তে দেখা যাচ্ছে যে বঙ্গভঙ্গ রদ হলো না, বাংলাকে তো ভাগ করা হলো না, কিন্তু বাংলা থেকে বিহার এবং উড়িষ্যাকে পৃথক করে দেওয়া হলো। এবার 1947 খ্রিস্টাব্দে আমরা দেখলাম যে সময় যেটা ছিল বাংলা, মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই সময় ভাগ করে দেওয়া হচ্ছে। স্বাধীনতার সময় দেখা যাচ্ছে যেটা পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ, এবং যেটা হচ্ছে পশ্চিম অংশ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নামে পরিচিত। প্রথমে দেখা গেছিল যে মানে বাংলা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান, বলতে বর্তমান যেটা পাকিস্তান, আর যেটা পূর্ব পাকিস্তান মানে বলতে বর্তমান বাংলাদেশ। 1971 দেখা যাচ্ছে বাংলাদেশ গঠিত হয়ে স্বাধীন হয়ে যাচ্ছে। আর এই যে ধরো পশ্চিম যে অংশটা ছিল সেটা নিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলা যেটা পশ্চিম দিকটা সেটা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আর যেটা ধরো পূর্ব পাকিস্তান বলতে বর্তমান যেটা বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে যেটা বর্তমান পাকিস্তান। এরপর দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে মানে প্রশাসনিক হিসাবে 5 ভাগে ভাগ করা হচ্ছে, যেখানে আমরা প্রথম দেখছি প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কি কি রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। তো প্রথমে আমরা দেখব কলকাতা সম্পর্কে। তাহলে প্রথমে আমরা কলকাতা সম্পর্কে জানবো। প্রেসিডেন্সি বিভাগে, যেখানে জন চার্নক তিনি 1690 খ্রিস্টাব্দে কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই 3টা গ্রামকে নিয়ে কি করছে, কলকাতা শহরের
পত্তন মানে হচ্ছে গঠন হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এবং এটি ছিল ব্রিটিশ ভারতীয় দীর্ঘকালীন রাজধানী। পরের প্রেসিডেন্সি বিভাগের মধ্যে ছিল হাওড়া। হাওড়া এটা হচ্ছে 1883 সালে এই জেলাটা আত্মপ্রকাশ হয় এবং এটি ভারতের ব্রামিংহাম নামে পরিচিত। এখানে শিল্পোন্নতি মানে শিল্পের এখানে উন্নতি হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা, যেখানে আমরা দেখি মঙ্গল পাণ্ডে বিদ্রোহ সূচনা করেছিল ব্যারাকপুর, এবং ব্যারাকপুর কোথায় রয়েছে? ব্যারাকপুরটা উত্তর চব্বিশ পরগনায় রয়েছে। আর সুন্দরবন এটা দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে। আর নদিয়া, নদিয়া হচ্ছে একটি খুবই উল্লেখযোগ্য সাংস্কৃতিক স্থান, যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এই জেলায় রয়েছে, এবং এখানে বাংলার সাংস্কৃতিক এবং নবজাগরণের কেন্দ্র। নেক্সট বিভাগ হচ্ছে বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগের মধ্যে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এবং এটা প্রাচীন রাঢ় অঞ্চলের অংশ। আমরা জানি যে জৈনদের 24 জন তীর্থঙ্কর ছিল, শেষ তীর্থঙ্করের নাম ছিল, অর্থাৎ 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর। মহাবীরের আরেক নাম ছিল বর্ধমান। সেইখান থেকে দেখা গেছে যে বর্ধমান যে জেলাটা রয়েছে সেটার নামটা হয়েছে। পরে যাচ্ছে বীরভূম। বীরভূম অর্থাৎ রাঙামাটির দেশ। এখানে বীরদের জন্ম হয়েছিল, যার জন্য এই জায়গাটা মানে এই জেলাটার নাম হয়েছে সেখান থেকে বীরভূম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন কোথায় রয়েছে? এটা আমরা বীরভূমে দেখতে পাই। এরপরে রয়েছে হুগলি, যেটা পর্তুগিজ ওলন্দাজ ফরাসিদের বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল, যেখানে ছিল চন্দননগর এবং চুঁচুড়া। 3 নাম্বার যেটা বিভাগ রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর বিভাগ, যেখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর যে স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের অবদান ছিল অনস্বীকার্য। যেখানে দেখবে ভারত ছাড়ো আন্দোলনের সময় আমরা মাতঙ্গিনী হাজরাকে তার যে অবদান দেখতে পাই। তাম্রলিপ্ত অর্থাৎ তাম্রলিপ্ত মানে হচ্ছে তমলুক, এটা হচ্ছে একটা বন্দর প্রাচীন ভারতের। তারপরে রয়েছে বাঁকুড়া। বাঁকুড়া এটা হচ্ছে মল্ল রাজাদের রাজধানী। বিষ্ণুপুরে এটা অবস্থিত এবং এখানে টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত। পুরুলিয়া, যেটা 1956 সালে ভাষা আন্দোলনের পর বিহার থেকে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। মানে বিহারে যেহেতু ধরো ভাষাটা ছিল হিন্দি, এবার সমস্ত কিছু দেখা যাচ্ছে যে হিন্দি ভাষায় করে দেওয়া হচ্ছে, কিন্তু পুরুলিয়ার মানুষজন যেহেতু বাঙালি ছিল তার জন্য দেখা যাচ্ছে যে ভাষার আন্দোলন হয়েছে, এবং বিভিন্ন ধরনের সংঘর্ষ আন্দোলনের পর দেখা যাচ্ছে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে। তো এই যে ধরো পুরুলিয়া, এটা প্রাচীন বজ্রভূমি বা মানভূম অঞ্চলের অংশ ছিল। প্রাচীন কালে এটাকে বজ্রভূমি বলা হতো, হ্যাঁ। আর পরবর্তীকালে আমরা মানভূমের অংশ সেটা দেখতে পাই। এরপর রয়েছে ঝাড়গ্রাম। অরণ্য দিয়ে ঘেরা এই জেলাটি 2017 সালে মেদিনীপুর থেকে পৃথক হয়ে গঠিত হয়। এরপর আমরা 4 নম্বর দেখবো যে মালদা বিভাগ। মালদা প্রাচীন বাংলার 2 রাজধানী গৌড় এবং পান্ডুয়া, এটা মালদাতে অবস্থিত, এবং এখানকার বিখ্যাত আম বিখ্যাত। তারপর রয়েছে মুর্শিদাবাদ এটা নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি দেখা যাচ্ছে যে ঔরঙ্গজেবের সময়কালে দেখা গেছিল আমরা মুর্শিদ কুলি খাঁকে দেখি, যেখানে 1717 খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন নবাব হয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ। আর বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তারা কোথায় থেকে ছিল? মুর্শিদাবাদ থেকে। তো যে মুর্শিদ কুলি খাঁ, সেখান থেকে মুর্শিদাবাদ নামকরণ হয়েছে। আসলে প্রত্যেকটা জায়গা আছে, তো এবার প্রত্যেকটা জায়গায় একটা নাম রয়েছে, যেমন ধরো মালদা রয়েছে, মুর্শিদাবাদ, কলকাতা। এবার বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছে যে এই জন্য হয়তো এই নামকরণটা হয়েছে। তো সেখানে আমরা একটা জেলা দেখবো, কিন্তু সেটা মানে সেটার নামকরণের পেছনে বিভিন্ন ধরনের যুক্তিও আমরা কিছুক্ষণ পর দেখবো। তারপর রয়েছে উত্তর দিনাজপুর এটি প্রাচীন পুণ্ড্রবর্ধন ভক্তির অন্তর্গত। 1947 সালে দেশভাগের পর দিনাজপুর 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা বিভাগ দেখা গেছে যে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর একটা বিভাগ পশ্চিমবঙ্গে মানে ভারতের অংশ হচ্ছে। তাহলে একটা ভাগ চলে যাচ্ছে বাংলাদেশে, আর একটা ভাগ চলে যাচ্ছে ভারতে। 5 নাম্বার যেটা শেষ বিভাগ সেটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগের মধ্যে রয়েছে দার্জিলিং, যেটা 1835 সালে সিকিমের রাজার কাছ থেকে ব্রিটিশরা এটা লিজ দিয়েছিল। লিজ মানে হচ্ছে ভাড়া নেয়। এটি চা এবং হিমালয়ের রেলওয়ের জন্য বিখ্যাত। পরে হচ্ছে কালিম্পং এটা হচ্ছে ভুটানের অংশ ছিল। পরে ব্রিটিশরা এটি নিজের দখলে আনে। জলপাইগুড়ি, যেটি হচ্ছে ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার, এবং এখানে কোচ রাজবংশ দেখতে পায়, এবং ব্রিটিশদের চা বাগানের সাথে যুক্ত ছিল জলপাইগুড়ি। এখানে আসলে জলপাইগুড়ি একটি ফল আছে, সেখান থেকে এটার নামকরণ হয়েছে। আলিপুরদুয়ার, 2014 সালে জলপাইগুড়ি ভেঙে দেওয়া হয়, এবং এটি বক্সা দুয়ারের ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে পরিচিত। এরপর রয়েছে কোচবিহার এটি ছিল স্বাধীন করদ রাজ্য। 1950 সালে এটি ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। তাহলে 1950 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কোচবিহার। এখানে বিভিন্ন ধরনের নাম রয়েছে, যেমন ধরো গৌড় এটা মালদায় রয়েছে। তো এখানকার গুরুত্ব হচ্ছে যে প্রাচীন মধ্যযুগীয় বাংলার রাজধানী ছিল গৌড়। গৌড়ের শাসক ছিল কে? শশাঙ্ক। তারপর রয়েছে নবদ্বীপ এবং নদিয়া, এখানে আমরা ভক্তি আন্দোলন এবং শিক্ষার কেন্দ্র দেখেছিলাম, যেখানে শ্রী চৈতন্যবাবু তিনি ভক্তি আন্দোলনের বিস্তার লাভ করিয়েছিলেন। তারপর রয়েছে মুর্শিদাবাদ এখানে দেখা যায় যে নবাবী আমলের প্রশাসনিক কেন্দ্র। মুর্শিদ কুলি খাঁ থেকে সিরাজউদ্দৌলা পর্যন্ত আমরা মুর্শিদাবাদের বিভিন্ন ধরনের আমরা ঐতিহাসিক স্থাপত্য দেখতে পাই। তারপর রয়েছে বিষ্ণুপুর এটা হচ্ছে মল্ল রাজবংশ এবং স্থাপত্যের শিল্প। এছাড়া রয়েছে কলকাতা, যেটা হচ্ছে উপনিবেশিক আধুনিক প্রাণকেন্দ্র। অর্থাৎ 1772 খ্রিস্টাব্দে যখন লর্ড ওয়ারেন হেস্টিং তিনি বাংলার গভর্নর হয়ে যাচ্ছে, তথ্য শাসনের অবসান ঘটাচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা, এবং 1912 খ্রিস্টাব্দে ভারতের যেটা রাজধানী সেটা কলকাতা থেকে স্থানান্তর হয়ে যাচ্ছে দিল্লিতে। এখন আমরা যতগুলো বিভাগ নিয়ে জানলাম সেগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করব। যেখানে দেখা যাচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, তার মধ্যে রয়েছে কলকাতার ইতিহাস।
তাহলে কলকাতার যে শহরটার নাম সেটা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে, যেমন এখানে দেবী কালীর নাম থেকে এই নামের উৎপত্তি হয়েছে এবং তীর্থস্থান রয়েছে কালীঘাট। এই কালীক্ষেত্র বা কালীক্ষেত্র এটি অপভ্রংশ হয়ে কালক্রমে কলকাতার নাম নিয়েছে। তারপরে রয়েছে যে খাল থেকে উৎপত্তি, অর্থাৎ এখানে খাল এবং কাটা থেকে এই নামের উৎপত্তি হয়েছে। ব্রিটিশ আমলের আগে এই অঞ্চলে অসংখ্য খাল ছিল এবং জনবসতি তৈরির জন্য সেই খালগুলি ভরাট করা বা নতুন করে কাটার কাজ চলতো। সেই খাল কাটার শব্দ থেকে কলকাতা শব্দটি এসেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের এক একটা বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে যে এই হিসাবে এটার নামকরণ হয়েছে। তারপর আছে কলি এবং চুন। প্রাচীনকালে এই অঞ্চলে প্রচুর পরিমাণ, একটা হচ্ছে কলি মানে হচ্ছে পোড়া চুন, এবং কাতা মানে হচ্ছে নারকেলের ছাবড়া, যেটা দড়ি পাওয়া যেত এই স্থানে, যার জন্য এই দুটি পণ্যের ব্যবসায়িক কেন্দ্র হিসাবে এই এলাকাটির নাম হয় কলিকাতা বা কলকাতা। এছাড়া আছে কিলকলা অঞ্চল। প্রাচীন গ্রন্থে এই অঞ্চলকে কিলকলা নামে উল্লেখ করা হয়েছে, যার আয়তন ছিল প্রায় 21 মাইল। এই কিলকলা শব্দ থেকে কালক্রমে পরিবর্তন হয়ে কলিকাতা বা কলকাতা হয়েছে। এবার আমরা ঐতিহাসিক তথ্য দেখব, যেখানে দেখা যায় যে 1690 খ্রিস্টাব্দে জন চার্নক তিনি দেখা যায় সুতানাটি, গোবিন্দপুর, কলকাতায় তিনটি গ্রামে নিয়ে বাণিজ্যিক ভিত্তি স্থাপন করে এবং তখন থেকে কলকাতা নামের দাপ্তরিকভাবে বেশি পরিচিত লাভ পায়। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে শহরের নাম ক্যালকাটা থেকে কলকাতা রাখেন, এবং এটা কত সালে হয়? 2001 সালে। যেমন এখানে ধরো প্রশ্ন আসতে পারে যে এই যে ক্যালকাটা থেকে যখন কলকাতা নামকরণটা হয় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল, এরকম বিভিন্ন ধরনের ছোটখাটো প্রশ্ন আসতে পারে। বা এই যে ধরো ক্যালকাটা এটা কলকাতা নাম হয়েছে তো এটা কত সালে, তখন তোমরা বলবে 2001 সালে। এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা যেগুলো ওয়েস্ট বেঙ্গলে, সেখানে দেখবে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপর আছে প্রাক ব্রিটিশ এবং গ্রাম্য কলকাতা, যেটা 1690 সালের আগে। এখানে তো আমরা দেখলাম যে কলকাতা, সুতানাটি এবং গোবিন্দপুর তিনটি ছোট ছোট গ্রাম ছিল এবং এই অঞ্চলটি ছিল জলাভূমি দিয়ে ঘেরা, এবং এই গ্রামগুলি মোগল সম্রাটের অধীনে ছিল এবং স্থানীয় জমিদার সেখানে ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। তাহলে মোগলদের আমলে এখানে দেখা যাচ্ছে যে সাবর্ণ রায়চৌধুরী পরিবার এরা এখানকার স্থানীয় জমিদার ছিল। এবার ব্রিটিশদের আগমন এবং কলকাতা নগরের পত্তন মানে কি? পত্তন মানে হচ্ছে গঠিত হয়ে যাচ্ছে। তো 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিল জন চার্নক। তিনি সুতানাটিতে আসেন এবং তিনি বাণিজ্যের জন্য এই স্থানটি উপযুক্ত মনে করে। এবার ব্রিটিশরা সাবর্ণ রায়চৌধুরী থেকে মাত্র 1300 টাকার বিনিময়ে তিনটি গ্রামের স্বত্ব লাভ করে। মানে ভাবো, এত কম পরিমাণ টাকা দিয়ে এখনকার যে কলকাতা সেটা দেখা যাচ্ছে যে তিনটি গ্রামের স্বত্ব নেয়, কিন্তু সে সময় দেখা যাচ্ছে এই টাকার কিন্তু অনেক মূল্য ছিল। 1712 সালে পুরনো পোর্ট উইলিয়াম দুর্গের কাজ সম্পন্ন হয় এবং 1717 খ্রিস্টাব্দে আমরা জানি যে মোগল সম্রাট ফারুক শিয়ার তিনি কোম্পানিকে বাণিজ্যিক সুবিধা সুবিধার জন্য বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের অধিকার দিয়ে দেয়, বার্ষিক 3000 টাকার বিনিময়। এরপর রয়েছে যে সিরাজ উদ্দৌলা এবং অন্ধকূপ হত্যা। তাহলে সিরাজ উদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজ উদ্দৌলা। ব্রিটিশদের আধিপত্য পছন্দ করেনি। 1756 সালে তিনি কলকাতা আক্রমণ করে দখল করে নেয় এবং শহরের নাম বদলে রাখেন আলিগড়। এই সময়ে বিতর্কিত অন্ধকূপ হত্যা ঘটেছিল, যেখানে দেখা যায় যে 1757 সালে পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের পর ব্রিটিশরা পুনরায় কলকাতার নিয়ন্ত্রণ পায়। তাহলে 1757 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে পলাশী যুদ্ধ হচ্ছে এবং সিরাজের পরাজয় হচ্ছে এবং তারপর ব্রিটিশরা পুনরায় কলকাতার নিয়ন্ত্রণ পেয়েছিল। অন্ধকূপ হত্যা এটা হয়েছিল আসলে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সম্পর্ক ভালো ছিল না, যার ফলস্বরূপ দেখা যায় এদের মধ্যে প্রায় সংঘর্ষ হতো। এবং 1756 সালে দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা, বাংলা নবাব সিরাজউদ্দৌলা, তিনি কলকাতায় আক্রমণ করে নিচ্ছে এবং এই শহরের নাম দিয়েছে আলিগড়। আলিগড় শহরের নাম দেয়। এবং এই সময় অন্ধকূপ হত্যা, যেখানে একটি ছোট কক্ষে অনেকগুলো দেখা যাচ্ছে যে মানুষকে বদ্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেখানটা যেহেতু ধরো গ্রীষ্মকাল ছিল তো যেহেতু সেখানে কিন্তু কোনো জানালা ছিল না, খুব ছোট একটা গৃহে শ্বাসকষ্টে বহু মানুষ মারা যায়। তো সেটাই হচ্ছে অন্ধকূপের হত্যা। তো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হচ্ছে এবং সিরাজউদ্দৌলা তো পরাজিত হচ্ছে এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতায় দেখা গেছিল ইংরেজরা জয়ী হয়ে যাচ্ছে, এবং তারপর দেখা যাচ্ছে ব্রিটিশরা পুনরায় কলকাতা নিয়ন্ত্রণ করতে পারে এবং 1911 পর্যন্ত তো এখানেই ছিল, তারপরে সারা দিল্লিতে চলে যাচ্ছে। ভারতের রাজধানী হিসাবে কলকাতা। ভারতের রাজধানী হিসাবে কলকাতা 1772 থেকে 1911 সাল পর্যন্ত ওয়ারেন হেস্টিং কলকাতাতে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করে। এর পরবর্তী 100 বছর কলকাতা ছিল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। এই সময় দেখা যায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এছাড়া রাইটার্স বিল্ডিং, সেন্ট পলস ক্যাথেড্রালের মতো বড় বড় ইমারত তৈরি হয়, যার জন্য কলকাতাকে প্রাসাদ নগরী অর্থাৎ সিটি অফ প্যালেস বলা হয়। এরপর রয়েছে যে স্বাধীনতা সংগ্রাম ও রাজধানীর পরিবর্তন। কলকাতা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কেন্দ্র। এখানকার বুদ্ধিজীবী ও বিপ্লবীদের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়লে বঙ্গভঙ্গ, যেটা 1905 সালে চরম অসন্তোষ তৈরি হয়। ব্রিটিশরা 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে আনে এবং এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। কলকাতার স্থাপত্যের ইতিহাস, যেখানে আমরা দেখতে পাই যে 1960 সালে ব্রিটিশদের আগমনের পর থেকে আধুনিক কাল পর্যন্ত কলকাতায় স্থাপত্য শৈলীর 3টি ভাগে ভাগ করা হয়।
প্রথম রয়েছে যে ব্রিটিশ আমল এবং নিউ ক্লাসিক্যাল স্থাপত্য, যেখানে 18 থেকে 19 শতকে ব্রিটিশরা যখন কলকাতাতে তাদের রাজধানী বানায় তখন তারা ইউরোপীয় রীতির অনুকরণে বিশাল সব ভবন তৈরি করে। একে নিউ ক্লাসিক্যাল বা প্ল্যাডিয়ান শৈল বলা হয়। মানে 18 থেকে 19 শতকে ব্রিটিশরা যখন কলকাতায় তাদের রাজধানী বানায় সেই সময় আমরা এই স্থাপত্য দেখেছিলাম, যেখানে আমরা রাজভবন দেখেছি, তারপর রাইডার্স বিল্ডিং, মেকটাফ হল ছিল, তারপরে ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান এবং গথিক স্থাপত্য, যেটা আমরা 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে কলকাতার স্থাপত্য আরো অলংকার এবং রাজকীয় ভাব আসে, যেখানে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছিলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি মূলত 1921 সালে এই ভবনটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং ইটালীয় রেনেসাঁস শৈলীর এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। এবং এটির স্থপতি হয়েছিলেন স্যার উইলিয়াম এমারসন। এছাড়া রয়েছে কলকাতার হাইকোর্ট, তারপরে আছে সেন্ট পলস ক্যাথিড্রাল, এরপর রয়েছে ইন্দো সারাসেনিক ও স্থানীয় স্থাপত্য, যেটা ব্রিটিশরা যখন ভারতের ঐতিহ্যের সঙ্গে ইউরোপীয় রীতির সংমিশ্রণ ঘটালো তখন দেখা যায় ইন্দো সারাসেনিক স্থাপত্য দেখা যায়, যেখানে আমরা ভারতীয় জাদুঘর দেখতে পাই, উত্তর কলকাতার রাজবাড়ি দেখতে পাই, যেখানে জোড়াসাগর ঠাকুরবাড়ি। এই ভবনগুলো ইউরোপীয় স্তম্ভের সাথে ল্যাটিন বা জাফরি কাজ এবং খোলা উঠানের ব্যবহার, যা তৎকালীন বাংলা অভিজাত্যের প্রতীক, এগুলো রয়েছে। আধুনিক এবং সাময়িক যেগুলো স্থাপত্য, যেটা দেশভাগের পর এবং দেশভাগের পরবর্তী সময়ে আমরা কলকাতায় যে ইমারতগুলো দেখেছি, যেমন হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ এটা তো দেশভাগের আগেই হয়েছিল, যেটা 1943 খ্রিস্টাব্দে। এখানে এই সেতুটিতে কোনো নাট বল্টু ছাড়াই কেবল রিভেট দিয়েই তৈরি, যা এক অনন্য ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ। তারপর রয়েছে বিদ্যাসাগর সেতু, নিউ টাউন সল্টলেক, এগুলো তো নতুনভাবে তৈরি হয়েছে, যেটা নিউ টাউন সল্টলেক এগুলো। এরপরে আছে যে 2001 সালে যেটা কলকাতার নাম পরিবর্তন করে, অর্থাৎ ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নামকরণ করা হয়। এখন আমরা হাওড়া জেলার ইতিহাস সম্পর্কে জানবো। হাওড়া, তাহলে এটার নামকরণটা কেন হলো? প্রথমত হচ্ছে যে জায়গাটা ছিল নিচু জমি বা জলাভূমি, যেখান থেকে দেখা যাচ্ছে যে হাওড় থেকে হাওড়া নামের উৎপত্তি। আবার কেউ মনে করে যে হাওড়িয়া থেকে হাওড়া, যেখানে এই এলাকায় মানে জনশ্রুতিতে রয়েছে, জনশ্রুতি মানে হলো কোনো গল্প, যেটা দেখবে মানুষের থেকে মানুষে সে ছড়িয়ে পড়ে। তো এখানকার এলাকায় প্রচুর জলাশয় থাকায় মশা এবং রোগের উপদ্রব ছিল। স্থানীয়ভাবে এই ধরনের স্যাঁতসেঁতে জায়গা হাওড়িয়া বলা হয়, যেখান থেকে হাওড়া শব্দটি এসেছে। ব্রিটিশদের উচ্চারণের ব্রিম্ভার মানে হচ্ছে ধরো ধরো কোনো একটা শব্দ তুমি যেরকম ভাবে ব্যবহার করো, তুমি যদি এখন ধরো কলকাতার কোনো মানুষের কাছে যাও, তার দেখবে কথা বলার ধরনটা আলাদা রকম। তারপর হয়তো সে কেউ যদি হিন্দি ভাষায় কথা বলে, সে যদি সেই কথাটা বলে, মানে সে ওয়ার্ড ব্যবহার করে, সে কিন্তু অন্যরকম ভাবে বলবে। তাহলে সেই যে শব্দটা মধ্যে মানে উচ্চারণগত যেটা পার্থক্য, সেটা সেখানে দেখা যাচ্ছে যে মোগলদের আমলে কাগজপত্রে এই অঞ্চলের নাম হরিরা বা হাওড়া নামের উল্লেখ রয়েছে। ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে তখন তাদের উচ্চারণের প্রভাবে হাওড়া এটি রূপান্তরিত হয়। 1713 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দলিলে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। 1787 সালে হাওড়া জেলাকে হুগলি থেকে আলাদা করা হয়, তবে পূর্ণাঙ্গ জেলারূপে এটি অনেক পরে আত্মপ্রকাশ করে। প্রাচীন এবং মধ্যযুগের প্রেক্ষাপট। প্রাচীনকালে হাওড়া জেলা যেটা হচ্ছে রাঢ় অঞ্চলের অন্তর্গত। মধ্যযুগে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল বেতর, যেটা শিবপুরের কাছে ছিল। মোগলদের শাসন যেখানে দেখা যাচ্ছে যে আকবরের আমলে আইনি আকবরে আমরা সাতগাঁও এটার অধীন ছিল, হাওড়া মহল হিসাবে পরিচিত ছিল। মহল বলতে গ্রামের সমষ্টি বোঝায়। তারপর আছে ব্রিটিশ শাসন এবং নগরীর উদ্ভব। 1709 সালে ইংরেজরা প্রথম এই অঞ্চলে বাণিজ্যিক গুরুত্ব বুঝতে পারে এবং 1714 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 5টি গ্রাম, যেটা হচ্ছে হাওড়া, কাসুদিয়া, তারপর হচ্ছে রামকৃষ্ণপুর, শালকিয়া এবং বেতর, এগুলোতে জমিদারি সত্ত্ব লাভ পায়। 1900 শতকে হাওড়া হয়ে ওঠে এশিয়ার বৃহত্তম শিল্প শহর। এখানে চটকল, সুতাকল, লৌহ ইস্পাত শিল্পের প্রসারণের কারণে একে ভারতের গ্লাসকো বলা হয়। তারপর আছে যোগাযোগ এবং স্থাপত্য বলুন। দেখো, হাওড়া জেলা ভারতের আধুনিকরণের অন্যতম প্রবেশদ্বার। হাওড়া যখন তোমরা যাবে তখন দেখবে কত ব্যস্ততম শহর সেখানটা, মানে যে কোনো সময় যাও না কেন, গভীর রাতেও যাও না কেন, সে সময় দেখবে যে দোকানপাটি খোলা থাকে, মানুষের ভিড় থাকে। তাহলে খুবই ব্যস্ততম শহর এটা একটা। হাওড়া স্টেশন এটা তো আমরা প্রত্যেকেই জানি, যেটা 15ই আগস্ট 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত পূর্ব ভারতের প্রথম রেল চলে। বর্তমানে এটি অন্যতম ব্যস্ত এবং বড় রেলওয়ে টার্মিনাল। হাওড়া ব্রিজ যেটা 1943 সালে বর্তমানে দেখা যাচ্ছে যে ক্যান্টিলিভার ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর আগে 1874 সালে এটি ভাসমান পন্টু ব্রিজ নামেও ছিল। তারপর আছে যে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন, যেটা 1778 সালে কর্নেল রবার্ট কিড এটি প্রতিষ্ঠা করেন এবং এখানকার দ্য গ্রেট বার্নিয়ান ট্রি বা বিশাল বন গাছটি পৃথিবীর অন্যতম প্রাচীন ও বৃহৎ।
চব্বিশ পরগনা জেলা। এবার চব্বিশ পরগনা জেলার ইতিহাস সম্পর্কে আমরা দেখব যে এটার নামকরণ, তাহলে কেন এই চব্বিশ পরগনা নামকরণ দেওয়া হলো। এর পেছনে আছে যে 1757 সালে পলাশী যুদ্ধের পর বাংলার নবাব মির্জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত বিস্তীর্ণ 24টি মহল বা পরগনার জমিদারি সত্ত্ব প্রদান করেছিল, যেখান থেকে এটার নাম হয়েছে চব্বিশ পরগনা। তাহলে চব্বিশ পরগনার সমন্বয়ে গঠিত হয়েছিল বলে এই অঞ্চলের নাম চব্বিশ পরগনা। এখানকার একটি প্রত্নতান্ত্রিক স্থান হচ্ছে যে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্রত্ন বস্তু পাই। এবার প্রত্ন বস্তু সেটা তাহলে যে কোনো প্রাচীন বস্তুকে প্রত্ন বস্তু না, সেটার 100 বছর এবং তার বেশি পুরনো বস্তুকে আমরা প্রত্ন বস্তু পাই, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনাসমূহ জানতে পারি। তো উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপাতে অবস্থিত এই স্থলটি আজ থেকে প্রায় 2500 বছর আগেরও এখানে এক উন্নত নগর সভ্যতা ছিল এবং এটি খ্রিস্টপূর্ব 4th শতক মৌর্য আমলের সমসাময়িক ছিল। এবার আছে গঙ্গার গুরুত্ব। যেখানে আদি গঙ্গা ছিল এই অঞ্চলের প্রধান বাণিজ্য পথ এবং অরণ্য দিয়ে ঘেরা এই অঞ্চলে বাঘ এবং কুমিরের উপদ্রব ছিল। বারভূঞা যেটা আছে বারোভূঞা, সেখানে মোগল আমলে এই অঞ্চলের কিছু অংশ প্রতাপাদিত্যের মতো শক্তিশালী জমিদারদের শাসনাধীন ছিল। ব্রিটিশ শাসন ও প্রশাসনের পরিবর্তন, যেখানে 1814 সালে প্রথম এই জেলাকে একটি স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীকালে প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন মহকুমায় ভাগ করে দেওয়া হয়। বিভাজন, যেটা দেখা যাচ্ছে যে 1986 সালে 1 মার্চ প্রশাসনিক জটিলতা কমাতে এবং উন্নয়নের স্বার্থে জেলাটিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, যার সদর দপ্তর হচ্ছে বারাসাত, দক্ষিণ চব্বিশ পরগনা, যার সদর দপ্তর হচ্ছে আলিপুরদুয়ার। ঐতিহাসিক গুরুত্ব এবং আন্দোলন, যেখানে দেখা যাচ্ছে যে মঙ্গল পাণ্ডে ও সিপাহী বিদ্রোহ। 1857 সালে ব্যারাকপুরের কন্টেনমেন্টে মঙ্গল পাণ্ডের মধ্যে প্রথম ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিদ্রোহ শুরু ঘটে। তারপর আছে সংস্কৃতি এবং শিক্ষা। এখানে দেখা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং রাসবিহারী বসুর মতো ব্যক্তিত্বের সাথে এই জেলার একটি সম্পর্ক রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নুহাটি এখানে তাদের জন্মভূমি। এখন আমরা নদিয়া জেলা সম্পর্কে জানবো। তাহলে নদিয়া যেটা ধরো কেন এই নাম দিয়েছে সেটা নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে। যে প্রাচীনকালে এই অঞ্চলে 99টি দিয়া বা প্রদীপ একসাথে জ্বালানো হতো, সেইখান থেকেই নদিয়া নামের উৎপত্তি হয়েছে। আবার আছে নতুন দিয়া। নদিয়া জেলা মূলত গঙ্গা এবং জলঙ্গি নদীর পলিমাটি দিয়ে গঠিত। নদীর তার গতিপথ পরিবর্তনের ফলে এখানে বারবার নদীর চর বা জমি তৈরি হতো এবং এখান থেকে মনে করা হয় নতুন দিয়া, অর্থাৎ দিয়া মানে হচ্ছে চর বা নিচু জমি, সেখান থেকেই নদিয়া শব্দের উৎপত্তি হয়েছে। নদী কেন্দ্রিক নামকরণ, যেহেতু এই অঞ্চলটি গঙ্গা, জলঙ্গি, চূর্ণী, ভাগীরথীর মতো অসংখ্য নদী দ্বারা বেষ্টিত, তাই নদিয়া কেমন, তাহলে এখান থেকে নদিয়া আসছে, অর্থাৎ নদী মাতৃক অঞ্চল। এবার রয়েছে নবদ্বীপ এবং নদিয়া। চৈতন্যদেব এবং সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল প্রধান কেন্দ্র এবং নদিয়া সব থেকে বিখ্যাত হচ্ছে কি মিষ্টি, যেটা লাল দই। তোমাদের আর কোনো যদি ফেভারিট ফুড জানা থাকে তাহলে তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। বা তোমরা একটা কাজও করতে পারো যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে যেটা 23টা জেলা, বা তোমরা যে জেলা থেকে দেখছো সেই জেলাতে কে কোন জেলাটা থেকে মানে বিখ্যাত যে খাবারটা, সেটা তোমরা কমেন্টে লিখবে। প্রাচীন এবং মধ্যযুগীয় প্রেক্ষাপট, যেখানে সেন রাজাদের রাজবংশ 12 শতকে রাজা লক্ষণ সেনের আমলে নদিয়া বাংলার রাজধানী ছিল। নদিয়া যেটাকে লখনৌতিও বলা হতো। তো 1204 সালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে এবং এই সময় তো দেখা যাচ্ছে যে লক্ষণ সেন তিনি নদিয়াতেই ছিলেন এবং তিনি তখন দুপুরবেলার খাবার খাচ্ছিলেন, কিন্তু তার অনেক বয়স হয়ে গেছিল। এবার যখন জানতে পারলেন যে বখতিয়ার খলজি বাংলা ঢুকে আক্রমণ করেছে, তখন তিনি অন্য পথ দিয়ে তিনি তখন চলে গেলেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, 15 শতাব্দীতে সেই চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে নবদ্বীপে। তার হাত ধরে এখানে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে। সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র, নবদ্বীপকে একসময় বাংলার অক্সফোর্ড বলা হতো। এখানে সংস্কৃত চর্চা, ন্যায় শাস্ত্র, টোল ব্যবস্থার ব্যাপক প্রচলন ছিল। টোল মানে সে সময় পাঠশালা, টোল, এখানে হিন্দুদের শিক্ষা দেওয়া হতো। হিন্দুদের শিক্ষাস্থান, শিক্ষা মানে আমাদের যেমন বর্তমানে যেমন ধরো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, তো সেরকম এখানে শিক্ষা কেন্দ্র যেটা হচ্ছে টোল, এটা কিন্তু মানে হিন্দুদের। আর যেটা মুসলিমদের হচ্ছে ওটা হচ্ছে মাকতাব, মাদ্রাসা, এগুলো। তো যার জন্য দেখা যাচ্ছে যে রঘুনাথ শিরোমণি এবং বাসুদেব সার্বভৌম ছিল এখানকার বিখ্যাত পণ্ডিত। তাহলে প্রাচীন অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ। এখানে সংস্কৃত চর্চা, ন্যায়শাস্ত্র এবং টোল ব্যবস্থার ব্যাপক প্রচলন ছিল। শাক্ত এবং বৈষ্ণবের মিলন, একদিকে যেমন নবদ্বীপ বৈষ্ণব ধর্মের কেন্দ্র, অন্যদিকে কৃষ্ণনগর ছিল শাক্ত আরাধনা। শাক্ত মানে হচ্ছে শক্তি, মানে যেখানে দেবীর পুজো হয়। সংস্কৃতির কেন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতা এখানে জগদ্ধাত্রী পূজা এবং অন্যান্য উৎসবের প্রচার ঘটে। এবং যেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজসভায় আমরা গোপাল দেখতে পাই এবং গোপাল ভাঁড়ের বিভিন্ন ধরনের গল্প, যেগুলো আমাদের খুবই অতি প্রিয়। আধুনিক ইতিহাস এবং স্থাপত্য, যেখানে নদিয়া জেলা যেটা পলাশী যুদ্ধ, নদিয়া জেলায় পলাশীর প্রাঙ্গণে যে পলাশীর যে জায়গাটা রয়েছে সেটা কোথায় রয়েছে, সেটা রয়েছে নদিয়া, যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় রবার্ট ক্লাইভের। নীল বিদ্রোহ, 19 শতাব্দীতে নদিয়া চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীল চাষীদের বিদ্রোহ শুরু হয়। কৃষ্ণনগরের মাটির পুতুল, আমরা জানি যে এখানকার যেটা মাটির পুতুল সেটা বিশ্ববিখ্যাত।
এখন আমরা বর্ধমান যেটা বিভাগ রয়েছে সেটা নিয়ে দেখব। বর্ধমান বিভাগের মধ্যে যে সকল ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলোর ইতিহাস এখন দেখব। প্রথমে রয়েছে বর্ধমান। তাহলে বর্ধমান, এটা আমরা জানি যে মহাবীরের নাম অনুসারে হয়েছে, জৈন তীর্থঙ্কর মহাবীর। 24তম তীর্থঙ্করের নাম অনুযায়ী বর্ধমান হয়েছে। খ্রিস্টপূর্ব 6শ শতকে মহাবীর এই অঞ্চলে ধর্ম প্রচার করতে এসেছিলেন বলে ধারণা করা হয়। তারপর আছে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। এখানে বর্ধমানে যেমন পাণ্ডুরাজার ঢিবি রয়েছে খনন কার্যের মাধ্যমে, যেটা হচ্ছে চারকোলিথিক, মানে যেখানে তামা এবং পাথরের যুগের নিদর্শন পাওয়া গেছে। মোগল শাসন এবং বর্ধমান রাজবংশ, যেটা মোগল আমল থেকে বর্ধমানের রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে। 1689 সালে সঙ্গম রায়ের এই রাজবংশের পতন ঘটে। এই বংশের সবচেয়ে প্রভাবশালী শাসক হচ্ছেন মহতাব চাঁদ। মোগলদের সাথে সংঘর্ষ। সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী সেনাপতি শের আফগান এবং তার পত্নী মেহের উন্নেসা, যেটা পরবর্তীকালে নূরজাহান, বর্ধমানে বাস করতেন। এখানেই শের আফগানের সমাধি হয়েছে। তারপর আছে কার্জন গেট। 1904 সালে লর্ড কার্জন বর্ধমান আগমন করলে উপলক্ষে মহারাজা বিজয় চাঁদ মেহতাব এই বিশাল তোরণটি নির্মাণ করে, যা আজও শহরের প্রধান ল্যান্ডমার্ক। এটা হচ্ছে কার্জন গেট। অনেক সময় দেখবে তত্ত্বে যখন পাঠানো হয় তখন কার্জন গেট বানানো হয়। যেমন ধরো মাছের মতো বানানো মিষ্টি থাকে, প্রজাপতির মিষ্টি বানানো হয়, ঠিক সেরকম কার্জন গেটেরও মিষ্টি বানানো হয়। তারপর আছে ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য। বর্ধমানকে মন্দির ও ঐতিহ্যের শহর বলা হয়, যেখানে আমরা দেখতে পাই 108 শিবের মন্দির, যেটি বানিয়েছিল 1908 সালে মহারানী ভীষণ কুমার এটি নির্মাণ করেছিলেন। এছাড়া রয়েছে সর্বমঙ্গলা মন্দির রয়েছে। সুফি সাধক, যেটা হচ্ছে পীর বাহারাম সাক্কা মাজার, এই অঞ্চলে একটি পবিত্র স্থান। আধুনিক এবং আধুনিক যেটা বর্ধমান এবং শিক্ষা, যেখানে দেখো যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু খুবই প্রসিদ্ধ। এটা 1960 সালে যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। রাজবাড়ি, মানে যেটা হচ্ছে রাজবাড়ি, সেটা যে বর্ধমানে যেটা রাজবাড়ি, যেটা রাজাদের প্রশাসনিক কেন্দ্র, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তারপর আছে রামনা বাগান, এটি অভয়ারণ্য এবং হরিণ উদ্যান, এগুলো মানে বর্ধমানের এক একটা বিশেষ স্থান। তারপর আছে মেঘনা সাহা প্ল্যানেটোরিয়াম, যেটা বিজ্ঞান এবং জ্যোতিষ চর্চার কেন্দ্র। তারপর আছে শক্তিগড় বর্ধমানে, যেটা বিখ্যাত ল্যাংচা মিষ্টি, সেটা প্রসিদ্ধ রয়েছে। বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, মানে এখানে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়, যার জন্য এটাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। এখন আমরা বীরভূম সম্পর্কে একটু জানবো। পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক ভূগোল জেলা হচ্ছে বীরভূম, এবং এই জেলাকে বলা হয় রাঙামাটির দেশ। নামকরণ এবং প্রাচীন যুগ। বীরভূম নামের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। সাঁওতালি ভাষায় বীর মানে হচ্ছে জঙ্গল, অর্থাৎ বনের দেশ, এবং অনেকের মতে এই অঞ্চলে রাজত্ব করা প্রাচীন বীর রাজাদের নাম অনুসারে এটার নাম হচ্ছে বীরভূম। জৈন গ্রন্থ আচারাঙ্গ সূত্রে এই অঞ্চলকে রাঢ় দেশের অংশ হিসেবে বলা হয়। প্রাচীনকালে বজ্রভূমি বা যেটা হচ্ছে শুম্ভ দেশের অংশ ছিল। মুসলিম ও মধ্যযুগে সে সময় 1206 সালে বখতিয়ার খলজি বাংলা বিজয়ের পর বীরভূমে মুসলিম শাসনের অধীনে আসে। বীরভূমের রাজনগর ছিল তৎকালীন প্রধান রাজনৈতিক কেন্দ্র। নাগর রাজবংশ বীরভূমের হিন্দু রাজাদের পরাজিত করে পাঠান বীর আসাদুল্লাহ খাঁ এখানে শাসনের পত্তন করে। পরবর্তীকালে নগররাজ পরিবার দীর্ঘকাল বীরভূমের শাসন করেছিল। বীরভূমের বীরত্ব ও বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, এটা আমরা বীরভূমের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কি সাঁওতাল বিদ্রোহ, যেটা সিধু কানুর নেতৃত্বে হয়েছিল এবং শোষক জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে জেলা থেকে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। মারাঠা আক্রমণ। 18 শতকে বর্গী আক্রমণ দেখবে, ছেলে ঘুমলো পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। বর্গী হচ্ছে এটা মারাঠাদের একটা মানে মারাঠার যে জায়গাটা আছে সেখানে শাসকরা বর্গীদেরকে রাখতো। বর্গীদের কাজ ছিল যে গ্রামের পর গ্রাম যেত ঘোড়ার পিঠে চড়ে, আর একটা বল্লম থাকতো অনেক লম্বা, এবং তারা খুবই দেখা যেত যে একটা গ্রামকে শ্মশানে পরিণত করে দিত, মানে সেখানে লুটপাট করে দিত, সেখানে আগুন জ্বালিয়ে দিত। এইরকম বর্গী আক্রমণ সেটা কিন্তু সে সময় দেখা যেত। যেমন ধরো আলিবর্দী খাঁ, তার সময় দেখা গেছিল যে বর্গী আক্রমণ হতো। তো 18 শতকে যেটা বর্গী নামে মারাঠা দস্যুরা বীরভূমে ব্যাপক লুটতরাজ চলিয়েছিল। আধুনিক যুগ এবং সংস্কৃতি, যেমন শান্তিনিকেতন যেটা রবীন্দ্রনাথে, এটাও তো বীরভূমে রয়েছে। 1901 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পদাঙ্ক অনুসরণে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে। 1921 সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। মানে যখন আমরা যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটা নিয়ে তিনি মানে প্রকৃতির কোলে একজন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে, এটাই হচ্ছে এখানকার আদর্শ। এখানকার উল্লেখযোগ্য স্থান অর্থাৎ বীরভূমে প্রথমত শান্তিনিকেতন রয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তারাপীঠ রয়েছে, বক্রেশ্বর রয়েছে শিব মন্দির, তারপরে হচ্ছে জয়দেব কেন্দুলি কবি জয়দেবের জন্মস্থান রয়েছে, তারপরে আছে বাউলের মেলা, তারপরে আছে রাজনগর প্রাচীন, যেখানে রাজবাড়ি ধ্বংসাবশেষ মুসলিম শাসনের চিহ্ন। এখন আমরা হুগলি জেলার ইতিহাস সম্পর্কে জানবো। হুগলি নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মতবাদ রয়েছে। প্রথমে হচ্ছে হোগলা বন, এটার মানে হচ্ছে যে হোগলা পাতা বা হোগলা ঘাস জন্মাতো। পর্তুগিজরা যখন এখানে বাণিজ্য করতে আসে তখন তারা এই হোগলা বন থেকে এলাকাটি হোগলা নামে ডাকতে শুরু করে। পর্তুগিজদের উচ্চারণ যা কালক্রমে হুগলিতে রূপান্তর হয়। পর্তুগিজদের যেটা হচ্ছে গুদাম বা আগল, সেইখান থেকে দেখা যাচ্ছে যে 1537 সালে পর্তুগিজরা এখানে প্রথম বসতি এবং বাণিজ্যের জন্য বড় বড় গুদাম তৈরি করে। পর্তুগিজদের ভাষায় এই ধরনের বড় গুদাম বা বাসা বাড়িতে অনেক সময় আগল বলা হতো।
সেইখান থেকেই দেখা যাচ্ছে যে স্থানীয় উচ্চারণে এই শব্দটি পরিবর্তিত হতে হতে হুগলি এটার নাম হয়েছে ব্রিটিশদের উচ্চারণ। মোগল আমলে এই অঞ্চল নানা নথিতে গোলঘাট হিসাবে পাওয়া যায়। তবে ব্রিটিশরা যখন এখানে আধিপত্য বিস্তার করে তখন স্থানীয় হোগলা বা পর্তুগিজ উচ্চারিত নামটি ইংরেজি এটা হুগলি বলতে শুরু হয়, যা বর্তমানে দাপ্তরিকভাবে স্বীকৃতি হয়েছে। অধিকাংশ ইতিহাসবিদ মনে করে যে হোগলা বন থেকে এই জেলা এবং নদীর নামকরণ হয়েছে। মধ্যযুগে এই জেলাটি পাল এবং সেন রাজাদের অধীনে ছিল। পরবর্তীকালে বখতিয়ার খলজি বাংলা জয় করে তখন এখানে মুসলিম শাসনের প্রভাব শুরু হয়। হুগলি জেলার বিশেষত্ব হলো যেখানে বিভিন্ন ইউরোপীয় শক্তির মিলনস্থল ছিল। এই জেলাকে ইউরোপীয়দের মিলনস্থলও বলা হয়। তারপরে যেমন দেখো পর্তুগিজদের যেটা ব্যান্ডেল, এখানে তারা 1537 পর্তুগিজরা প্রথম এখানে বাণিজ্য শুরু করে। তারপর 1633 সালে মোগলদের সাথে যুদ্ধের পর তারা ব্যান্ডেল চার্চটি পুনর্নির্মাণ করে। তারপর আছে ওলন্দাজ বা ডাচ, তারা চুচুড়া বাণিজ্য কেন্দ্র করেছিল। তারপরে আছে ফরাসিরা চন্দননগরে উপনিবেশ স্থাপন করেছিল এবং এটা 1905 সালে ভারতভুক্তি হয়। মানে 1673 সালে ফরাসিরা চন্দননগরে তাদের উপনিবেশ স্থাপন করে এবং এটা দীর্ঘকাল ফরাসি শাসনাধীন ছিল এবং 1950 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। ড্যানিশ শ্রীরামপুর, এখানে তাদের উপনিবেশ ছিল, যেটাকে ফেডেরিক নগর নামেও পরিচিত। শ্রীরামপুর ত্রয়ী, যেখানে 3জনের নাম আমরা পাই। ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণে তাদের অবদান ছিল। একটা ছিল উইলিয়াম ক্যারি, একটা আছে জোসুয়া মার্সম্যান, আর একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ড। এদেরকে বলা হয় শ্রীরামপুর তৈরি। এখানে প্রথম ছাপাখানা এবং শ্রীরামপুর কলেজ স্থাপন হয়। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও ব্যক্তিত্ব, যেমন রাজা রামমোহন রায়, এদিকে দেখা যাচ্ছে যে রাধানগর গ্রামে, এই জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করে। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি সাহিত্যিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান এই জেলার দেবানন্দপুর গ্রামে। তারপরে আছে বঙ্কিম চট্টোপাধ্যায়, তিনি দেখা যাচ্ছে যে ভারতের জাতীয় স্রোত বন্দে মাতারামের রচয়িতা, চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিল। তারপরে আছে ইমামবাড়া, যেটা হুগলি শহরে রয়েছে। তারপরে রয়েছে তারকেশ্বর মন্দির, এবং এখানে দেখা যাচ্ছে যে চন্দননগরে বিপ্লবীদের গোপন আস্থানা ছিল, যেমন অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু। পরবর্তীকালে কানাইলাল দত্তের বিপ্লবীরা এই মাটির সাথে যুক্ত ছিল। এখন আমরা মেদিনীপুর বিভাগে যে যে জায়গাগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সেগুলো দেখবো। যেমন আছে মেদিনীপুর। তাহলে মেদিনীপুরের ইতিহাসকে প্রধানত 3টি যুগে ভাগ করা হয়। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। প্রাচীন যুগে এটার নাম ছিল ত্রাম্যলিপ্ত, বর্তমানে তমলুক। তাম্রলিপ্ত বন্দর, যেখানে আন্তর্জাতিক সমুদ্র বন্দর ছিল। এখানে শ্রীলঙ্কা, জাভা, সুমাত্রা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চলত। রাজবংশ। মেদিনীপুরের বিভিন্ন সময়ে মৌর্য, গুপ্ত, পাল এবং সেন রাজাদের শাসনাধীন ছিল এবং এটি উড়িষ্যার গজপতি রাজাদের অধীনেও ছিল। সংস্কৃতি। বৌদ্ধ ধর্মাবলীর পরিব্রাজক ফাহিয়ান এবং হিউয়েন সঙ্গে তাদের লেখায় এই অঞ্চলের সমৃদ্ধির কথা পায়। ব্রিটিশ শাসন ও স্বাধীনতা সংগ্রাম। যে ভারতের স্বাধীনতার আন্দোলনে মেদিনীপুরের অবদান অতুলনীয়, যার জন্য এই জেলাকে বিপ্লবী মেদিনীপুর বলা হয়। যেখানে দেখা যাচ্ছে যে চৌকিদারি ট্যাক্স বন্ধ এবং লবণ সত্যাগ্রহ, যেখানে গান্ধীজির ডাকে মেদিনীপুরবাসী ব্রিটিশদের কর দেওয়া বন্ধ করে দেয় এবং প্রবল আন্দোলন শুরু করে। তারপরে আছে ভারত ছাড়ো আন্দোলন, যেটা হয়েছিল 1942 সালে। এই সময় মাতঙ্গিনী হাজরা তমলুকে পতাকা নিয়ে শহীদ হয়েছিল। তার হচ্ছে ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার, যেটা 1942 সালে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে একটি সমান্তরাল সরকার গঠিত হয়েছিল, যেটি ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেছিল। তারপর আছে বিপ্লবী বীর, যেমন ক্ষুদিরাম বসু, তারপর আছে প্রদত্ত ভট্টাচার্য, দীনেশ গুপ্ত, তারপর আছে হেমন্ত কানুনগের মতো বিপ্লবীরা এই মাটির সন্তান। ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে যেমন তমলুকের রাজবাড়ি, তারপর আছে কনগড়, যেটা চুয়ার বিদ্রোহের কেন্দ্র ছিল। রানী শিরোমণির বিজয় স্মৃতি রয়েছে। তারপর আছে পাঠারা, যেটা পাথরের গ্রাম, প্রাচীন মন্দিরের গুচ্ছ। তারপর আছে কলাইকুণ্ডা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ছিল। এটা তোমরা নাম শুনে থাকবে। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জেলার মূল নাম হচ্ছে মেদিনীপুর। এই যে মেদিনীপুর, এই নামটা এলো কি করে সেটা সম্পর্কে জানবো। যে 1200 খ্রিস্টাব্দে মাঝামাঝি সময় এই অঞ্চলটি শাসন করতে হিন্দু রাজা মেদিনীকর, সেখান থেকে এই অঞ্চলের নাম হয়েছে মেদিনীপুর। পৌরাণিক ব্যাখ্যা। মেদিনী অর্থাৎ হচ্ছে পৃথিবী বা মাটি, পুর মানে হচ্ছে শহর বা বসতি, অর্থাৎ মেদিনীপুর শব্দের অর্থ হলো পৃথিবীর শহর বা মাটির শহর। ব্রিটিশ শাসনকালে মেদিনীপুরের জেলা আয়তনের দিক থেকে অনেক বড় ছিল এবং প্রশাসনিক কাজের সুবিধার জন্য 2002 সালে 1 জানুয়ারি এটি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। এখন আমরা বাঁকুড়া জেলার ইতিহাস লিখবো। বাঁকুড়া নামের উৎপত্তি নিয়ে নানান মতবাদ রয়েছে, সেগুলো একটু দেখি। যেমন হচ্ছে যে বীরত্বের প্রতীক, বীর বাঁকুড়া। অনেকের মতে বাঁকুড়া শব্দটি এসেছে বলিষ্ঠ বা বীর। মল্ল রাজাদের আমলে এই অঞ্চলে মানুষ অত্যন্ত সাহসী এবং যোদ্ধা বীর ছিলেন। বিশেষ মল্ল রাজাদের বীরত্ব এবং তাদের ব্যবহৃত বাঁকুড়া উপাধি থেকে এই জায়গার নাম হতে পারে। মানে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দেয়। তো তারপর হচ্ছে ধর্ম ঠাকুরের নাম হচ্ছে বাঁকুড়া রায়, সেখান থেকে বাঁকুড়া নামের উৎপত্তি। মানে এখানকার লোকপ্রিয় লোকদেবতা হচ্ছে ধর্ম ঠাকুর, তার আরেক নাম হচ্ছে বাঁকুড়া রায়, সেখান থেকে বাঁকুড়ার নামের উৎপত্তি হয়েছে। তারপর আছে মুন্ডারি শব্দ থেকে উৎপত্তি। মুন্ডারি ভাষায় বানকো শব্দের অর্থ আঁকা বাঁকা বা উঁচু নিচু জমি। ভূপ্রকৃতির কিছুটা ঢেউ খেলানো এবং উঁচু নিচু, তাই সেখান থেকেও বাঁকুড়া নাম এসেছে। মানে যেহেতু এখানকার ভূপ্রকৃতি হচ্ছে উঁচু নিচু, সেখান থেকেই এসেছে বাঁকুড়া নামটা।
রাজা বাঁকু রায় দ্বারা শাসিত হতো। মানে এই অঞ্চল একসময় স্থানীয় সর্দার রাজা বাঁকু রায় দ্বারা শাসিত হতো, সেইখান থেকে নাম হয়েছে বাঁকুড়া। ভৌগোলিক অবস্থান, যে এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি বাঘ থেকে এখানে বাঁকুড়ার নামের উৎপত্তি হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব, যেখানে প্রাচীন যুগ এবং মল্লদের সাম্রাজ্য সম্পর্কে জানবো। মল্লদের রাজবংশের শাসন আমরা এই সময় দেখতে পাই এবং পরবর্তীকালে জগৎ মল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। তারপর আছে মল্লভূমি। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, ছোটনাগপুর মালভূমির কিছু অংশ নিয়ে বিশাল মল্লভূমি গঠিত হয়েছিল। মল্ল রাজারা ছিলেন বৈষ্ণব, যার জন্য দেখা যাচ্ছে যে বিষ্ণুপুরে বিশ্ববিখ্যাত টেরাকোটার মন্দির নির্মিত হয়েছে। মধ্যযুগ এবং মোগলদের প্রভাব। মুঘল সম্রাট আকবরের সময় মল্ল রাজারা করদ রাজ্যে পরিণত হয়, তবে চৈতন্য মহাপ্রভুর প্রভাবে এবং শ্রীনিবাস আচার্যের মাধ্যমে রাজা বীর হাম্বীর বৈষ্ণব ধর্ম গ্রহণ করে এবং বিষ্ণুপুরে বৈষ্ণব সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়। ব্রিটিশ শাসন ও স্বাধীনতা সংগ্রাম, যেখানে আমরা দেখতে পাই চুয়ার বিদ্রোহ, যেটা জঙ্গলমহলের সাধারণ মানুষ এবং ভূমিজরা ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল সেটা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। আর জঙ্গলমহল এটা বাঁকুড়ারই তখন অন্তর্গত ছিল। নীল বিদ্রোহ, বাঁকুড়ার বহু কৃষক নীল চাষির বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে বাঁকুড়ার অবদান ছিল অনস্বীকার্য, যেখানে ক্ষুদিরাম বসুর অনুপ্রেরণায় অনেক যুবক এখানে সশস্ত্র যোগদান দিয়েছিল। শিল্প এবং সংস্কৃতি, যেখানে আমরা দেখতে পাই যে টেরাকোটার মূর্তি রয়েছে, দশবতার ত্রাস রয়েছে, বাঁকুড়ার ঘোড়া, এই সমস্ত রয়েছে। এখন আমরা সংক্ষেপে একটু দেখবো, যেমন 1694 সালে আদি মল্ল কর্তৃক মল্ল রাজবংশ প্রতিষ্ঠা। 1994 সালে জগৎ মল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তর করেছিল। 16 শতাব্দীতে বীর হাম্বীরের শাসনকাল এবং বৈষ্ণব ধর্মের প্রসার দেখতে পাওয়া যায়। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং বাঁকুড়ার প্রভাব বিস্তার, এবং 1881 সালে বাঁকুড়া জেলাকে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা প্রদান করা হয়। এখন আমরা নেক্সট যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া নামের উৎপত্তি নিয়ে নানান মত রয়েছে। যেমন অরণ্য শব্দ থেকে উৎপত্তি। এই অঞ্চলে প্রচুর পরিমাণ পোরুল ঘাস বা এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ জন্মায়, সেখান থেকে পুরুল শব্দ থেকে পুরুলিয়া শব্দের উৎপত্তি। তারপর আছে জৈন ধর্মাবলীর প্রভাব, যেখানে প্রাচীনকালে এই অঞ্চলে জৈন ধর্মাবলীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। জৈন কেন্দ্র এই অঞ্চলে বজ্রভূমি বা পারুল হিসাবে উল্লেখিত। সংস্কৃত শব্দ পুর অর্থাৎ নগর বা বসতি থেকেই পুরুলিয়া নামের উৎপত্তি হয়েছে। ঐতিহাসিকদের বিবর্তন, যে মালভূম জেলা ভেঙে 1956 সালে যখন আধুনিক পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল, তখন থেকে এই নাম সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়। তবে তার আগে বহু আগে থেকে লোকমুখে স্থানীয় সাহিত্যে পুরুলিয়া নামের অস্তিত্ব রয়েছে। পুরুলিয়ার ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে কংসাবতী ও কুমারী নদীর আহ্বায়িকায় প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে, এবং এখানে প্রস্তর যুগে মানুষের বসবাস ছিল। জৈন ধর্মের প্রভাব, খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পুরুলিয়া জেলা ছিল জৈনদের এক অন্যতম প্রধান কেন্দ্র। যেমন রয়েছে যে এখানকার তেলকুপি, পাকবিরা, চেলিয়ামার মতো স্থানগুলিতে প্রচুর জৈন মন্দির এবং স্থাপত্য ধ্বংসাবশেষ পাওয়া যায়। মানে এই স্থানে বিভিন্ন ধরনের আমরা জৈন মূর্তিও দেখতে পাই, অর্থাৎ জৈন ধর্মের যে একটা প্রভাব আমরা এখানে লক্ষ্য করতে পারি। বজ্রভূমি, প্রাচীন জৈন গ্রন্থে আচার্য সূত্রে এই অঞ্চলটি বজ্রভূমি বা রাঢ় অঞ্চলের অংশ ছিল। মধ্যযুগ এবং মল্ল, একটি অংশ দেখা গেছে এই অঞ্চলের একটি বড় অংশ মল্লভূমি অর্থাৎ বিষ্ণুপুর মল্ল রাজাদের শাসনাধীন ছিল। এখানে আমরা পঞ্চকোটের রাজবংশ দেখতে পাই। পঞ্চকোটের রাজবংশ, যেটা পাঞ্চেত বা পঞ্চকোট পাহাড়ের পাদদেশে, এই রাজবংশের রাজধানী ছিল। ব্রিটিশ শাসনকাল ও মানভূম, 1833 সালে জঙ্গলমহল ভেঙে দেখা যাচ্ছে মানভূম জেলা গঠিত হয় এবং এর সদর দপ্তর ছিল মানবাজারের কাছে। 1838 সালে সদর দপ্তর পুরুলিয়া থেকে স্থানান্তরিত হয়। তার সদর দপ্তর দেখা যাচ্ছে পুরুলিয়া শহরে স্থানান্তরিত। আগে ছিল মানবাজার, তারপর হচ্ছে পুরুলিয়া। আসলে প্রথমে ছিল জঙ্গলমহল, তারপর জঙ্গলমহলটা তো ভেঙে হয়ে যাচ্ছে মানভূম। তারপরে মানভূম যখন হলো তখন এটার সদর দপ্তর ছিল মানবাজার প্রথমে, তারপরে এটা 1938-এ পুরুলিয়া হয়ে যাচ্ছে এটা সদর দপ্তর। ভাষা এবং আন্দোলন, যে ভাষার ভিতরে দেখা যাচ্ছে যে 1950-এর দশকে ভাষা আন্দোলন শুরু হচ্ছে। আসলে যখন পুরুলিয়াটা এটা আসলে মানভূমের অংশ ছিল, তো এটা চলে যাচ্ছে বিহার। এবার বিহারের ভাষা ছিল হিন্দি, আর এখানকার মানুষরা বাংলা ভাষা ব্যবহার করতো। এবার বিহার সরকার চাইলো যে সমস্ত কিছু হিন্দি করে দেয়, তো সেটা নিয়ে বিভিন্ন ধরনের মানে নিপীড়ন নির্যাতনও চালানো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত বাংলা ভাষাকে কেন্দ্র করে পরবর্তী সময় পশ্চিমবঙ্গে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এই ডিস্ট্রিক্টটা। তো স্বাধীনতার পর মানভূম জেলা বিহারের অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় বাসিন্দারা মাতৃভাষা ছিল বাংলা। লোকসেবক সংঘ, অতুল চন্দ্র ঘোষ, তারপর বিভূতিভূষণ দাশগুপ্তের নেতৃত্বে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এক তীব্র আন্দোলন হয় এবং টুসু সত্যাগ্রহ, এই আন্দোলনে টুসু গানকে প্রতিবাদী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে 1 নভেম্বর 1956 সালে দীর্ঘ লড়াইয়ের পর ভারত সরকার মানভূম জেলাকে ভেঙে বাংলাভাষী অংশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে পুরুলিয়া জেলা গঠন করা হয়। সংস্কৃতি এবং ঐতিহ্য, এখানকার ছৌ নাচ যেটা বিশ্ববিখ্যাত রয়েছে, এছাড়া ঝুমুর গান, টুসু, ভাদু উৎসব এগুলো রয়েছে। ঝাড়গ্রামের ইতিহাস, প্রথমে ঝাড়গ্রামের যেটা নাম সেটা নিয়ে জানবো। প্রথমত হচ্ছে ঝাড়, আর একটা হচ্ছে গ্রাম। ঝাড় মানে হচ্ছে জঙ্গল, ঘন জঙ্গল, এবং গ্রাম মানে হচ্ছে বসতি। যেহেতু এই অঞ্চল প্রাচীনকাল থেকে শাল, পিয়াল, মহুল, সেগুন গাছে ঘেরা থাকতো এবং অন্তত ঘন জঙ্গলে আবৃত ছিল, তাই এই জঙ্গল ঘেরা গ্রাম জায়গাটির নাম হয়েছে ঝাড়গ্রাম। অনেক সময় এটাকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামও বলা হয়। 1992 সাল নাগাদ মোগল সম্রাট আকবরের সেনাপতি মান সিং সেনাদল এক রাজপুতের
এক রাজপুত বীর সর্বেশ্বর সিংকে এই অঞ্চল জয় করে এবং তৎকালীন সময়ে জঙ্গলমহল এলাকা স্থানীয় মলিলয় প্রধানদের শাসন ছিল। সর্বেশ্বর সিং তাদের পরাজিত করে এবং এখানে রাজ্য স্থাপন করে। অরণ্য সংকুল্য এই দুর্গম এলাকার রাজ্য স্থাপন করা এর নাম দেয় ঝাড়গ্রাম। ঝোপঝাড় এবং জঙ্গল অরণ্য দিয়ে ঘেরা গ্রাম হওয়ার কারণে এর নাম হয়েছে ঝাড়গ্রাম। আদি ইতিহাস এবং ভৌগোলিক গুরুত্ব। প্রথমত আমরা দেখলাম এখানে ঘন বন রয়েছে, এখানে শাল পিয়াল মহুল দিয়ে ঘেরা এবং এখানে সাঁওতাল মুন্ডা কুর্মী লোধা সম্প্রদায় এখানে বসতি স্থাপন করেছিল। মল্ল রাজবংশের উত্থান। ঝাড়গ্রামের ইতিহাসের প্রধান স্তম্ভ হচ্ছে এখানকার রাজধানী, যেখানে আমরা রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে 1992 সাল নাগাদ রাজস্থানের ফতেপুর সিকরি থেকে সর্বেশ্বর সিং নামের এক রাজপুত চৌহান বীর এই অঞ্চলে আসে বিজয়গাথা। তিনি স্থানীয় মল্লয় রাজাদের পরাজিত করে এই অঞ্চল দখল করেন। মল্লয় রাজাদের হারানো স্মৃতি হিসাবে তিনি নিজের উপাধি নেয় মল্লদেব রাজধানী স্থাপন। ঝাড়গ্রাম মল্লদের রাজবংশের শাসন শুরু হয়। বর্তমান রাজবাড়িটি পরবর্তীকালে দশম রাজা নরসিংহ মল্লদেবের আমলে আধুনিক রূপ পায়। ব্রিটিশ আমল ও চুয়ার বিদ্রোহ। 1767 সালে ফার্গুন সাহেব প্রথম ঝাড়গ্রাম আক্রমণ করে এবং ব্রিটিশদের অন্যায্য ভূমি রাজস্বের বিরুদ্ধে এখানকার ভূমিপুত্ররা গর্জে উঠেছিল, যা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। এবং জঙ্গলমহলের অধিবাসীরা বিদ্রোহে ব্রিটিশ শাসনের ভিড় কাঁপিয়ে দিয়েছিল। এখানকার যেটা স্থাপত্য সংস্কৃতি সেটা যেমন প্রথমত হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ি রয়েছে, তারপরে আছে কনক দুর্গা মন্দির, লোক সংস্কৃতি যার মধ্যে যেমন ঝুমুর গান, ছৌ নাচ, টুসু উৎসব এগুলো রয়েছে। আধুনিক ঝাড়গ্রাম, যে 4 এপ্রিল 2017 সালে ঝাড়গ্রামকে একটি স্বতন্ত্র জেলা হিসাবে ঘোষণা করা হয়। এখন আমরা মালদা বিভাগের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তাহলে মালদা, এখানে কিন্তু আম খুবই বিখ্যাত। মালদা নামের উৎপত্তি ফরাসি ভাষায় মা শব্দের অর্থ হলো সম্পদ বা পণ্য এবং ফরাসি ভাষায় বা স্থানীয় ভাষায় এখানকার যেটা হচ্ছে দহ মানে হচ্ছে জলাশয় বা হ্রদ। প্রাচীনকালে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের একটি বিশাল কেন্দ্র হওয়া এবং নদীপথে প্রচুর ধনসম্পদ এবং পণ্য আনায় সেই সম্পদের ভান্ডার বা পণ্যের আধার থেকে মালদেহ শব্দের উৎপত্তি হয়েছে মাল জাতির নামানুসারে। অর্থাৎ প্রাচীনকালে এখানে মাল বা মাল্য নামে জনগোষ্ঠী বসবাস করতো, তাদের থেকে এর নাম হয়েছে মালদা। তারপর আছে মাল্লি সম্প্রদায় এই অঞ্চলে এক সময় ফুলের বাগান অর্থাৎ মালি মানে কি, যারা ফুলের বাগান সকল করে, বাগানের পরিচর্যা করতো, মালি সম্প্রদায়ের জন্য বিখ্যাত ছিল। সেখান থেকে মালদা নামের উৎপত্তি হয়েছে। তারপর আছে গৌড় এবং পান্ডুয়ার বিবর্তন। মালদা জেলাটি গৌড় এবং পান্ডুয়া এই দুই প্রধান রাজধানীর অংশ ছিল। সুলতানি আমলে যখন গৌড় তা জৌল ধরায়, তখন পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকা হিসাবে মালদেহ গুরুত্ব পেতে শুরু করে। পরবর্তীকালে ইংরেজ আমলে 1813 সালে এটি একটি প্রশাসনিক জেলা হিসাবে গঠিত হয়। ঐতিহাসিক গুরুত্বের মধ্যে রয়েছে এটা ছিল যেমন পুণ্ড্রবর্ধন। মৌর্য এবং গুপ্ত আমলে মালদা পুণ্ড্রবর্ধন ভুক্তির অন্তর্ভুক্ত ছিল। তারপর আছে রাজা শশাঙ্ক, যিনি দেখা যাচ্ছে যে 7ম শতকে রাজা শশাঙ্ক গৌড়ে তার রাজধানী স্থাপন করেছিল। তারপর আছে পাল সেন বংশ, যেখানে শশাঙ্কের পর পাল রাজারা বিশেষ করে ধর্মপাল দেবপাল পরবর্তী সেন বংশ এই অঞ্চলে রাজত্ব করেছিলেন। মধ্যযুগ এবং সুলতানি যুগে আমরা দেখতে পাই যে 1204 সালে বখতিয়ার যেটা খলজি, তিনি দেখা যাচ্ছে যে বাংলা বিজয়ের পর মালদায় মুসলিম শাসন শুরু হয়, যেখানে লখনৌতি এবং পান্ডুয়া সুলতানি আমলে গৌড় যেটা হচ্ছে লখনৌতি এবং পান্ডুয়া বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। এখানকার স্থাপত্যের মধ্যে যেমন বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, আদিনা মসজিদ, দাখিল দরওয়াজা এগুলো অন্যতম রয়েছে। মোগল বিজয়। 1576 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর গৌড়ের গুরুত্ব কিছুটা কমে যায় এবং রাজমহলে রাজধানী স্থানান্তরিত হয়। আধুনিক ইতিহাস এবং ব্রিটিশ আমল। 1813 সালে পূর্ণিয়া, দিনাজপুর, রাজশাহী জেলার কিছু অংশ নিয়ে আধুনিক মালদা জেলা গঠিত হয়। এখানে রেশম চাষ, তারপর নীল চাষ এগুলো বিখ্যাত ছিল, যার ফলে ইংরেজরা এখানে অনেক কুটির স্থাপন করেছিল। দেশভাগ। 1947 সালে ভারত বিভাজনের সময় মালদার যে সীমানা নির্ধারণ নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। র্যাডক্লিফ লাইনের প্রাথমিক ম্যাপে মালদা পূর্ব পাকিস্তানের পড়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মালদার ঐতিহাসিক নিদর্শন স্থানের মধ্যে রয়েছে আদিনা মসজিদ, তারপরে আছে বড় সোনা, ফিরোজ মিনার, লুণ্ঠন মসজিদ, গোমতি দরওয়াজা ইত্যাদি। মালদহ এটা আমের শহর বলা হয়, এখানকার ফজলির আম পৃথিবী বিখ্যাত। এখন আমরা মুর্শিদাবাদ সম্পর্কে জানবো। তাহলে মুর্শিদাবাদ যে নামকরণটা হয়েছে এটা মুকসুদাবাদ থেকে মুর্শিদাবাদ নামকরণটি হয়েছে। অষ্টাদশ শতকের শুরুতে এই শহরটি মুকসুদাবাদ নামে পরিচিত ছিল। লোক কথা অনুযায়ী মুকসুদ খাঁ নামে এক ব্যবসায়ী বা জমিদার এই জনপদটি স্থাপন করেছিল। রাজনৈতিক পরিবর্তন। 1807 সালে বাংলার তৎকালীন দেওয়ান মুর্শিদ কুলি খাঁ তার প্রশাসনিক কেন্দ্র ঢাকা থেকে সরিয়ে মুকসুদাবাদে নিয়ে আসেন এবং এর প্রধান কারণ ছিল ঢাকার তুলনায় এই অঞ্চল ভৌগোলিক অবস্থান এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল। তারপর আছে সম্রাটের অনুমতি। মুকসুদাবাদে আসার পর মুর্শিদ কুলি খাঁ মোগল সম্রাট ঔরঙ্গজেবের কাছে শহরটির নাম নিজের নাম অনুসারে রাখার অনুমতি চান এবং সম্রাটের অনুমতি পাওয়ার পর 1704 সালে আনুষ্ঠানিকভাবে শহরটির নাম হয় মুর্শিদাবাদ। 1717 সালে তিনি তখন বাংলায় স্বাধীন নবাব হন এবং এটি বাংলার রাজধানীতে পরিণত হয়। সিরাজউদ্দৌলা পর্যন্ত এটা করেছিল। এবার আছে নবাবী আমল। এখানে বিভিন্ন ধরনের তোমরা ঐতিহাসিক নিদর্শন পাবে মুর্শিদাবাদে। মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে আলীবর্দী খাঁ পর্যন্ত মুর্শিদাবাদের উন্নতির শিখর ছিল
এরপর রয়েছে পলাশী যুদ্ধ এবং ক্ষমতার পরিবর্তন। 1757 সালে 23 জুন মুর্শিদাবাদের অদূরে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সাদে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব পরাজিত হন। এবং তারপরে কি হয়, ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। এবার আছে ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক স্থানের মধ্যে যেমন হাজারদুয়ারি, তার মধ্যে 900টা হচ্ছে আসল, যেখানে 1000টা দুয়ার রয়েছে। তারপর আছে কাটারির মসজিদ, মতি ঝিল, তারপরে রয়েছে ঘোষবাগ, ইমামবাড়া, পত্তন ও পতন ও বর্তমানের গুরুত্ব। 1772 সালে ওয়ারেন হেস্টিং যখন প্রশাসনিক সদর দপ্তর কলকাতা স্থানান্তর করে, তারপর থেকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে যেটা জুলুস সেটা আস্তে আস্তে কমতে থাকে। দিনাজপুর জেলা। দিনাজপুর প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অংশ ছিল এবং এই অঞ্চলে জৈনক দিনাজ বা দিনরাজ এর নাম অনুসারে যিনি ছিলেন দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠাতা। মৌর্য এবং গুপ্ত যুগ। খ্রিস্টীয় 3য় শতকে এই অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে এটি গুপ্ত সম্রাটদের অধীনে আসে। পাল এবং সেন বংশ। অষ্টম থেকে 12 তাহলে অষ্টম থেকে 12 শতাব্দী পর্যন্ত পাল রাজারা এখানে শাসন করে এবং দিনাজপুরের বিখ্যাত যেটা হচ্ছে রামসাগর দিঘি পাল আমলের শেষ দিকে খনন করা হয়। সুলতানি এবং মুঘল আমল। বখতিয়ার খলজি বাংলার বিজয়ের পর দিনাজপুরে মুসলিম শাসনের অধীনে আসে। মোগল সম্রাট আকবরের সময় দিনাজপুর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে আত্মপ্রকাশ হয়। দিনাজপুরের যেটা রাজবাড়ি। দিনাজপুরের রাজবাড়ি এই জেলার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দিনাজপুরের রাজপরিবার। রাজা দয়ারাম রায় এবং পরবর্তী রাজা প্রাণনাথ রায় এই অঞ্চলের শিক্ষা এবং সংস্কৃতিতে ব্যাপক অবদান রাখে। ব্রিটিশ আমল ও দেশভাগ। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানি লাভ করে এবং দিনাজপুর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। তেভাগা আন্দোলন। 1946 থেকে 47 সালে দিনাজপুরে কৃষকরা ঐতিহাসিক তেভাগা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং হাজী মোহাম্মদ দানেশ এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা হয়। দেশভাগ। 1947 সালে ভারত বিভক্তির সময় বৃহত্তর দিনাজপুরের একটি অংশ পশ্চিম দিনাজপুর এবং ভারতের অন্তর্ভুক্ত হয়। মূল অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের জেলা হিসেবে থেকে যায়। 1947 সালে যখন দেশ বিভাগ হয়েছিল তখন দেখা যাচ্ছে যে বৃহত্তর যে বিশাল যে দিনাজপুরের যে আয়তনটা ছিল সেটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা অংশ পশ্চিম দিনাজপুর হচ্ছে যেটা ভারতের সাথে যুক্ত হচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে যে মূল যে অংশটা ছিল সেটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান যেটা বাংলাদেশ সেটার সাথে কিন্তু যুক্ত হয়ে যায়। দিনাজপুর জেলা মূলত 1947 সালে 15 আগস্ট ভারত বিভক্তির সময় 2 ভাগে ভাগ হয়ে যায়। ব্রিটিশ শাসনের অবসানে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়। তারপর হচ্ছে র্যাডক্লিফ যেটা সীমানা, সেখানে বৃহত্তর দিনাজপুর জেলাটি দ্বিখণ্ডিত হয়। একটা ভাগ চলে যাচ্ছে বাংলাদেশ, একটা ভাগ চলে যাচ্ছে ভারতে। এই বিভাজনের মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো। একটা হচ্ছে দিনাজপুর, যেটা যে পূর্ব দিনাজপুর বর্তমান দিনাজপুর যেটা বাংলাদেশে রয়েছে। জেলার একটি বড় অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এটি বর্তমান বাংলাদেশের রংপুর বিভাগের একটি জেলা। আর পশ্চিম দিনাজপুর এটা পশ্চিমবঙ্গ যেটা ভারতের অন্তর্গত। জেলার বাকি অংশটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে, যার নাম হচ্ছে পশ্চিম দিনাজপুর। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে ভারতের অংশে থাকা যেটা পশ্চিম দিনাজপুর পরবর্তীকালে প্রশাসনিক সুবিধার জন্য আরো একবার বিভক্ত হয় এবং 1 এপ্রিল 1992 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম দিনাজপুর জেলাটি ভেঙে দুটি আলাদা জেলা গঠন করে। একটা হচ্ছে উত্তর দিনাজপুর, একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ সংক্ষেপে যদি বলি তাহলে মূল যে দিনাজপুরটা ছিল যেটা দিনাজপুর ছিল সেটা 1947 দেখা যাচ্ছে দেশভাগের সময় একবার ভাগ হচ্ছে, একটা জেলা হচ্ছে বাংলাদেশ, একটা থাকছে ভারতে। এবার ভারত যেটা থাকছে সেটা যেটা পশ্চিম দিনাজপুর সেটা পরে আবার ভাগ হয়ে যাচ্ছে 1992 সালে। এভাবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর আসে। এখন আমরা জলপাইগুড়ি বিভাগ যেটা রয়েছে সেটার আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো দেখবো। প্রথমে হচ্ছে দার্জিলিং ইতিহাস। দার্জিলিং এর ইতিহাস, যে দার্জিলিং নামের উৎপত্তি প্রধানত তিব্বতী ভাষা থেকে এসেছে, যেখানে আছে যে তিব্বতী ভাষায় যার অর্থ হচ্ছে বজ্র এবং পৌরাণিক অর্থে দেবতা ইন্দ্রকে বজ্রকেও বোঝায়। লিং অর্থাৎ স্থান বা দেশ, অর্থাৎ দার্জিলিং শব্দের অর্থ হচ্ছে বজ্রপাতের দেশ। নামকরণ এবং ইতিহাসের পেছনের ইতিহাস। দার্জিলিং এ অবসর ভেটরি হিল এই সময় একটি বৌদ্ধ মঠ ছিল যার নাম হচ্ছে দার্জিলিং। তো এই নামটা থেকেই এসেছে দার্জিলিং নামটা। এটা বেশি ঐতিহাসিকরা বেশি গ্রহণযোগ্য মনে করেছে। প্রাকৃতিক কারণ হচ্ছে যে এই পার্বত্য অঞ্চলে প্রায়শই বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত হতো, তাই প্রাচীন অধিবাসীরা একে বজ্রপাতের স্থান হিসাবে চিহ্নিত করেছে। সংস্কৃত সংযোগ, যেখানে সংস্কৃত শব্দ দুর্জয় লিঙ্গ অর্থাৎ অপরাজয় শিব বা শিবলিঙ্গ থেকে অপভ্রংশ হয়ে দার্জিলিং নাম এসেছে। তো দার্জিলিং যেটা মতবাদ ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে বেশি গ্রহণযোগ্য হয়েছে। প্রাচীন এবং মধ্যযুগীয় প্রেক্ষাপট। দার্জিলিং মূলত সিকিম রাজ্যের অংশ ছিল। 1908 সালের দিকে সিকিম এর রাজার শাসনাধীন ছিল। পরবর্তী 1780 খ্রিস্টাব্দ দশকে নেপালের গোগরারা
গোর্খারা দার্জিলিং আক্রমণ করে এবং সিকিমের একটি বড় অংশ দখল করে নেয়। ব্রিটিশদের আগমন এবং তিতলির চুক্তি, যেখানে দেখা যায় ব্রিটিশরা যখন নেপালের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয় এবং তখন তারা সিকিমকে সাহায্য করে। 1817 সালে তিতলি চুক্তির মাধ্যমে ব্রিটিশরা গোর্খাদের হাঁটিয়ে সিকিমদের জমি তাদের ফিরিয়ে দেয়। তবে ব্রিটিশদের নজর ছিল এই অঞ্চলের কৌশলগত অবস্থান এবং মনোরম জলবায়ুর দিকে। ব্রিটিশদের হাতে হস্তান্তরণ, 1828 সালে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন লর্ড এবং জে.ডব্লিউ. গ্র্যান্ট দার্জিলিং ভ্রমণ করে। তারা লক্ষ্য করে যে এটি ব্রিটিশ সৈন্যদের জন্য একটি চমৎকার এবং স্বাস্থ্য নিবাস হতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে 1935 সালে 1 ফেব্রুয়ারি সিকিম রাজা একটি দানপত্রের মাধ্যমে ব্রিটিশদের দার্জিলিং হস্তান্তর করে। বিনিময়ে ব্রিটিশ সরকার সিকিমকে বার্ষিক 3,000 টাকা পরিবর্তে 6,000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এখানকার আমরা জানি যে বিখ্যাত যেটা চা, দার্জিলিং এর চা, ডক্টর ক্যাম্পবেল প্রথম এখানে পরীক্ষামূলক চায়ের চারা রোপণ করেন এবং যেটা দার্জিলিং এর চা সেটা তো বিশ্ববিখ্যাত। আধুনিক দার্জিলিং এবং টয় ট্রেন, যেখানে 1881 সালে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয় এবং এটি টয় ট্রেন বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পৌরসভা, যেটা 1850 সালে দার্জিলিং মিউনিসিপ্যালিটি গঠিত হয়। তিব্বতী শব্দ দর্জে অর্থাৎ বজ্র এবং লিং অর্থাৎ স্থান অর্থাৎ বজ্রপাতের দেশ। প্রতিষ্ঠাতা হচ্ছেন ক্যাপ্টেন লয়েড এবং ডক্টর ক্যাম্পবেল। আধুনিক দার্জিলিং এর রূপকার এবং প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের জন্য দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয়। ব্রিটিশ শাসনের পরবর্তী সময় আমরা দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত হয়। গত কয়েক দশক থেকে এই অঞ্চলটি তার নিজস্ব রাজনৈতিক পরিচয় এবং গোর্খাল্যান্ড আন্দোলনের জন্য প্রায় খবরে শিরোনামে থেকেছে। কালিম্পং, কালিম্পং একসময় ভুটানের অবিচ্ছেদ্য অংশ ছিল। 18 শতকের আগে পর্যন্ত স্থানীয় ল্যাপচা অধিবাসীদের দ্বারা শাসিত হতো। 1706 সালে ভুটানের রাজা এই অঞ্চলটি সিকিমের রাজাদের কাছ থেকে দখল করে নেয়। কালিম্পং নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন ধরনের ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। মূলত এখানে এই নামটির পেছনে 3টি প্রধান ভাষা ল্যাপচা, তিব্বতী এবং ভুটিয়ার এর প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমে আছে যে ল্যাপচা মতবাদ গ্রহণযোগ্য সবথেকে বেশি, যেখানে ইতিহাসবিদদের মতে কালিম্পং শব্দটি একটি ল্যাপচা শব্দ এবং কালেন মানে হচ্ছে আমাদের এবং পং মানে হচ্ছে সমাবেশ অর্থাৎ যেখানে খেলা করা হয়, অর্থাৎ যে শৈলশিলায় আমরা খেলা করি সেটাই হচ্ছে কালিম্পং। তারপর আছে তিব্বতীয় মতবাদ অনুযায়ী যে কালিম্পং নামটা এসেছে তিব্বতীয় শব্দ থেকে। কালেন মানে হচ্ছে রাজার মন্ত্রী এবং পং মানে হচ্ছে সমাবেশ, অর্থাৎ ভুটানি শাসনের সময় এই স্থানে স্থানীয় মন্ত্রীদের বা শাসকদের প্রশাসনিক কাজে মিলিত হতেন এবং সেই অর্থে দাঁড়ায় মন্ত্রীদের সমাবেশ। তারপর রয়েছে ভুটিয়া বা পাহাড়ি উপভাষা অনুযায়ী কালিম অর্থাৎ এক ধরনের তুষ বা আঁশ জাতীয় গাছ এবং পং মানে হচ্ছে কালিম মানে হচ্ছে গাছের নাম, এটা তো হচ্ছে এক ধরনের আঁশ জাতীয় গাছ। পং মানে হচ্ছে জায়গা বা স্তূপ, অর্থাৎ যে জায়গায় একটি বিশেষ গাছের প্রচুর জন্মাতো এবং তাহলে যে জায়গায় এই বিশেষ গাছটি প্রচুর জন্মাতো তাকে স্থানীয়রা কালিম্পং নাম বলেছেন। ব্রিটিশ শাসন এবং আধুনিক কালিম্পং, 1864 সালে অ্যাংলো ভুটান যুদ্ধের পর 1865 সালে সেঞ্চুলা চুক্তির মাধ্যমে কালিম্পং ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এখানে দেখা যাচ্ছে যে তিব্বতী বাজার বাণিজ্য একটি মাধ্যম ছিল, যেখানে বিখ্যাত জেলেপা পাশের মাধ্যমে এখান থেকে পশম এবং অন্যান্য সামগ্রী আদান প্রদান হতো। ভারত এবং তিব্বতে বাণিজ্যের প্রধান প্রবেশতা ছিল কালিম্পং। শিক্ষা এবং সংস্কৃতি, যেখানে ব্রিটিশদের আমলে এখানে স্কটিশ যেটা মিশনারিরা অনেক স্কুল, গির্জা এগুলো স্থাপন করেছিলেন। রাজনৈতিক বিবর্তন, 1916 সালে কালিম্পংকে দার্জিলিং এর জেলার একটি মহকুমা হিসেবে গঠিত হয়। দীর্ঘকাল এটি দার্জিলিং এর অংশ থাকার পর 2017 সালে 14 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার কালিম্পংকে একটি পৃথক জেলা হিসাবে মর্যাদা দেয়। কালিম্পং তার বৌদ্ধ মঠ যেমন দূরবীন, মেনস্টি এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের জন্য পর্যটকদের কাছে অন্তত জনপ্রিয়। এখন আমরা জলপাইগুড়ির ইতিহাস সম্পর্কে জানব। জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকায় প্রাচীনকালে কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কোচ রাজবংশ, এখানকার যেটা কোচ রাজবংশ, কোচ রাজা বিশ্ব সিংহের শাসনকালে এই অঞ্চলের গুরুত্ব বাড়ে। পরে কোচ রাজ্যের অংশ হিসেবে পরিণত হয়। ভুটান এবং বৈকুণ্ঠ, এই অঞ্চলের একটি বড় অংশ বৈকুণ্ঠপুরের রায়কত পরিবারের অধীনে ছিল, যারা কোচ রাজাদের নিকটাত্মীয় ছিল এবং উত্তর দিকের ডুয়ার্স অঞ্চলটি দীর্ঘদিন ভুটান রাজাদের শাসনাধীন ছিল। ব্রিটিশ শাসনকাল এবং জেলা সৃষ্টি, জলপাই জেলার আত্মপ্রকাশ হয় ব্রিটিশ আমলে, যেটা 1869 সালে 1 জানুয়ারি জলপাইগুড়ি জেলায় গঠিত হয়। ডুয়ার্স যুদ্ধ, 1864 থেকে 65 সালে সেঞ্চুরা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা ভুটানের কাছ থেকে ডুয়ার্স অঞ্চল, যাকে আমরা এখন চা বাগান বলে থাকি, দখল করে নেয়। এই নতুন বিজিত এলাকা এবং পুরনো বৈকুণ্ঠপুর এস্টেট মিলিয়ে আজকে জলপাইগুড়ি। এখন এই জলপাইগুড়ি যেটা নাম সেটা হচ্ছে যে জলপাই গাছ পাওয়া যেত বলে জলপাইগুড়ি। এছাড়া আরেকটা মতবাদ রয়েছে যে শিবের আশীর্বাদ ধন্য এলাকা হচ্ছে জলেপেশ্বর মন্দির। এই জলেপেশ্বর গুড়ি থেকে জলপাইগুড়ির নামকরণ এসেছে। তো প্রথম যেটা জলপাই যেহেতু এখানে গাছ আছে তার জন্য জলপাইগুড়ি এটা বেশি স্বীকৃতি লাভ হয়েছে। এখানকার যেটা 1874 সালে এই জেলায় বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান গড়ে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে আমরা জলেশ্বর মন্দির দেখতে পারি, তারপরে রাজবাড়ি রয়েছে এখানকার। প্রাচীনকালে কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তারপর মধ্যযুগে কোচ রাজবংশ এবং
রায়কতদের শাসন ছিল। তারপর আছে 1864 থেকে 65 সালে ভুটান যুদ্ধের পর ডুয়ার্স অঞ্চল, তাহলে এটা রস্যু হবে, হ্যাঁ, ব্রিটিশদের অধীনে আসে এবং 1869 সালে পূর্ণাঙ্গ জেলা হিসাবে গঠিত হয়। 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুর নামে একটি নতুন জেলা গঠিত হয়। এখন আমরা আলিপুর দুয়ারের ইতিহাস সম্পর্কে জানবো। এই অঞ্চল ডুয়ার্স অর্থাৎ দুয়ার বা দরজা থেকে এসেছে, মানে ডুয়ার্স বা দরজা এই নামে পরিচিত। তারপর হচ্ছে আলিপুর দুয়ার, এই যে নামকরণটা আছে এটা নিয়ে কি প্রচলিত মত আছে। প্রথমত হচ্ছে যে আলিপুর দুয়ার নামটি দুটি নামের সমন্বয়, একটি হচ্ছে আলিপুর আর একটা হচ্ছে দুয়ার। একটা হচ্ছে আলিপুর আর একটা হচ্ছে দুয়ার। দুয়ার অর্থাৎ হচ্ছে যে হিমালয়ে পাদদেশে অবস্থিত সমভূমি অঞ্চলকে ডুয়ার্স বা দুয়ার বলা হয়। এটি ভুটানের প্রবেশদ্বার বা গেটওয়ে হিসাবেও পরিচিত। আলিপুর, অনেকে মনে করেন ব্রিটিশ আমলে এই অঞ্চলের প্রশাসনিক বা সামরিক গুরুত্ব বাড়ানোর সময় কলকাতার আলিপুরের আদলে বা কোনো নির্দিষ্ট আলিপুর নামকরণের প্রভাব থেকে এর নাম হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে দেখি যে 1865 সালে সিনচুল চুক্তির মাধ্যমে এই অঞ্চল ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এরপর জলপাইগুড়ি জেলার একটি মহকুমা হিসেবে আত্মপ্রকাশ হয়। ব্রিটিশরা যখন এই এলাকাটি শাসন করত তখন ভুটানের সঙ্গে যোগাযোগের প্রধান কেন্দ্র ছিল আলিপুর, তৎকালীন সেনা ক্যাম্প বা প্রশাসনিক কেন্দ্র, এবং দুয়ার হচ্ছে ভৌগোলিক অবস্থান মিলিয়ে এই নামকরণটি হয়েছে। কোচ রাজবংশের শাসনকাল। প্রাচীনকালে এই অঞ্চলটি কামরূপ রাজবংশের শাসনাভুক্ত ছিল এবং পরবর্তীতে কোচবিহার মহারাজাদের শাসনাধীনে আসে। আলিপুর দুয়ারের বিস্তীর্ণ বনভূমি এবং চা বাগানের অঞ্চলটি কোচ রাজাদের শিকারের প্রিয় ক্ষেত্র ছিল। তাহলে এখানে কোচ রাজারা কি করতো, এখানে শিকার করতে আসতো, ক্ষেত্র ছিল। ব্রিটিশ শাসন এবং ডুয়ার্স যুদ্ধ। 1864 থেকে 65 সালে ব্রিটিশদের সাথে ভুটানের সিনিচুলা চুক্তি আলিপুর দুয়ারের ইতিহাসের একটি মাইলফলক, যেখানে ভুটান যুদ্ধ হয়, যেখানে ব্রিটিশরা ভুটানের সাথে যুদ্ধ করে ডুয়ার্স অঞ্চলটি দখল করে। এই শহরের নামকরণ করা হয়েছে ব্রিটিশ কর্নেল উইলিয়াম আলিপুর এর নামানুসারে। তিনি 1865 সালে এই অঞ্চলে সামরিক ক্যাম্প স্থাপন করেছিলেন। রাজনৈতিক বিবর্তন। স্বাধীনতার পর দীর্ঘ সময় আলিপুর দুয়ার জলপাইগুড়ি জেলার একটি মহকুমা ছিল, তবে প্রশাসনিক কাজের সুবিধার জন্য স্থায়ী মানুষরা দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে নতুন জেলা গঠিত হয়। 25 জুন 2014 সালে আলিপুর দুয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের 20তম জেলা হিসাবে স্বীকৃতি লাভ পায়। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বক্সা দুর্গ। এটি ডুয়ার্স যুদ্ধের সাক্ষী। ব্রিটিশ আমলে এটি একটি দুর্ভেদ্য কারাগার হিসেবে ব্যবহৃত হতো, যেখানে সুভাষচন্দ্র বসু সহ অনেক স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখা হতো। তারপর আছে রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাওয়া, এই যে নামটা, যেটা নিয়ে এবার একটা কাহিনী রয়েছে। কোচ রাজা ও ভুটানের রাজাদের মধ্যে বিরোধ মিটে যাওয়ার পর এখানেই রাজা প্রথম ভাত খেয়েছিল এবং তাই এই নাম হয়। আলিপুর দুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের সংলগ্ন একটি ছোট বন বেষ্টিত শহর ও পর্যটন কেন্দ্র। কোচবিহারের ইতিহাস। তাহলে কোচবিহার, যেটা নামের উৎপত্তি, একটা হচ্ছে কোচ আর একটা হচ্ছে বিহার শব্দের মিলন। এই অঞ্চলের আদিবাসী এবং শাসকবর্গ ছিলেন কোচ সম্প্রদায়। মহারাজা বিশ্ব সিং এই বংশের হাত ধরে কোচ সাম্রাজ্যের পতন ঘটে। বিহার, সংস্কৃত শব্দ বিহারের অর্থ হল ভ্রমণ করা বা আনন্দের নিকটন। রাজাদের রাজকীয় ভ্রমণের স্থান বা বসতি হিসাবে এই অঞ্চলটি কোচবিহার নামে পরিচিতি পায়। কামতাপুর বা কোচবিহার, মানে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন মত দিয়েছে যে কোনখান থেকে কোচবিহার নামকরণটা এসেছে। প্রাচীনকালে এই অঞ্চলটি কামতা বা কামতাপুর রাজ্যের অংশ ছিল, কিন্তু কোচ রাজবংশের প্রতাপ এবং আধিপত্য যখন তুঙ্গে পৌঁছায় তখন বাইরের পর্যটক এবং প্রতিবেশীরা এই অঞ্চলকে রাজবংশের নামানুসারে কোচদের দেশ বা কোচবিহার বলতে শুরু করে। 18 শতকে কিছু নথি একে নিজ কোচবিহার হিসাবেও উল্লেখ করে। ব্রিটিশ শাসনকালে ইংরেজি বানানে এটি কোচবিহার হিসাবে পাকাপাকিভাবে নথিভুক্ত হয়। প্রাচীন এবং মধ্যযুগ। প্রাচীনকালে আমরা কোচবিহারে, যেখানে কামরূপ রাজ্যের অংশ ছিল, পরবর্তীকালে কামতা রাজের অধীনে ছিল। পঞ্চদশ শতকের শেষভাগে খেন রাজবংশের পতনের পর এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। কোচ রাজবংশের উত্থান, যেখানে 1510 সালে চন্দনবীর এবং তার পরবর্তী মহারাজা বিশ্ব সিং কোচ রাজবংশের পতন করে। মহারাজ নরনারায়ণ, এই বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন মহারাজা নরনারায়ণ। তার রাজত্বকালে কোচ সাম্রাজ্য বিস্তৃতি লাভ পায়। সাংস্কৃতিক অবদান। নারায়ণের পৃষ্ঠপোষকতায় মহাপুরুষ শঙ্করদেব বৈষ্ণব ধর্ম প্রচার করে। ব্রিটিশ শাসন ও চুক্তি, যা অষ্টাদশ শতকে ভুটানের ক্রমাগত আক্রমণের মুখে কোচবিহার রাজ্য অস্থির হয়। 1773 সালে রাজা ধরেন্দ্র নারায়ণের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে কোচবিহার ব্রিটিশদের অধীনে একটি প্রিন্সলি স্টেট বা কদর রাজ্য হিসাবে পরিণত হয়। আধুনিক রূপকার ও মহারাজা নৃপেন্দ্র নারায়ণকে আধুনিক কোচবিহারের নির্মাতা বলা হয়। তিনি 1887 সালে বর্তমানের বিখ্যাত কোচবিহারের রাজপ্রাসাদ নির্মাণ করেছেন, যেটার নাম হচ্ছে ভিক্টর জুবলি প্যালেস। শিক্ষার প্রসার। 1888 সালে তিনি ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ভারতের সাথে ভুক্তি, মানে যখন দেখা গেছিল যে 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন কি হয়েছিল, দলিলে তারা স্বাক্ষর করতে হতো যে কোনটা ভারতের এতে হবে। তো 1947 সালে ভারত স্বাধীন হলে কোচবিহার তখন সরাসরি ভারতের অংশ ছিল না। 1949 সালে 28 আগস্ট মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারত সরকারের সাথে এক চুক্তি স্বাক্ষর করে। অবশেষে পয়লা জানুয়ারি 1950 সালে কোচবিহার একটি জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়।
এখানকার কিছুগুলো উল্লেখযোগ্য স্থান, যেমন ধরো রাজপ্রাসাদ, এটা হচ্ছে ইতালীয় রেনেসাঁ স্থাপত্যে শৈলের রীতিতে নির্মিত। তারপর আছে মদনমোহন মন্দির, যেটা মহারাজা নিপত্য নারায়ণ দ্বারা কর্তৃক। এটি একটি ধর্মীয় কেন্দ্র। একটা হচ্ছে সাগর দিঘি, যেটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল ঐতিহাসিক জলাশয়। তাহলে আজকের ক্লাসে এতটা পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করা হলো। তোমরা বলবে যে তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, এবং তোমাদের জেলায় কোনটা বিখ্যাত, সেখানকার কোনো ধরো কাহিনী যেগুলো আমাদের অজানা, তাহলে সেগুলো যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমিও উপকৃত হবো, এছাড়া আরো যারা কমেন্ট করবে তারাও সেটা সম্পর্কে জানবে। তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।